আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের সাথে আজকে তোমাদের রসায়ন বইয়ের তৃতীয় চ্যাপ্টার পদার্থের গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আলোচনা করার ক্ষেত্রে তোমাদেরকে আমি একটু কয়েকটা কথা বলে নিই আগে। সেটা হচ্ছে, তোমরা যারা ক্লাসটা ফলো করবা তারা সুন্দর করে নোট তৈরি করবে, ঠিক আছে? কারণ আমি একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করব। তো প্রথমত আমরা এগুলো নিয়ে আগে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব। তার পরবর্তী কোনো একটা ক্লাসে হয়তো আমরা তোমাদেরকে এই অধ্যায়ে যত ধরনের এমসিকিউ আছে, যত ধরনের সিকিউ বা সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করে দিব। বিগত সালের বোর্ডে আসা সৃজনশীলগুলো সমাধান করে দিব। তারপরে হয়তো আমরা এই অধ্যায়ে যতগুলো বিগত সালে এমসিকিউ আসছে সেগুলো সমাধান করে দিব। সো তোমরা যখনই ক্লাসগুলো ফলো করবা তখন অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে কিন্তু ক্লাসগুলো করবে। আর তোমাদের একটা কথা, তোমরা যারা এই ক্লাসটা দেখছো তারা অবশ্যই যে প্ল্যাটফর্ম থেকে দেখো না কেন তোমরা কিন্তু আমাদের সাথে আমাদের ফেসবুক গ্রুপে কানেক্ট হবে। কারণ ফেসবুক গ্রুপে আমরা প্রতিনিয়ত আমাদের ক্লাসের আপডেটগুলো কিন্তু দিয়ে থাকি, ঠিক আছে? আর তোমরা যারা আমাদের পেইড ব্যাচগুলোতে ভর্তি হয়েছো তারা জানো যে আমরা একেবারে প্রতিটা টপিকস বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করি। তো কথা না বাড়িয়ে চলো আজকে আমরা তোমাদের খুবই 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 বেসিক একটা অধ্যায়, সেটা হচ্ছে পদার্থের গঠন নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো, আলোচনা করার শুরুতেই আমি তোমাদের বইয়ের আলোকেই কিছু আলোচনা করব। তো দেখো, আমি আগেই বোর্ডে তোমাদের কিছু কথা লিখে রেখেছি। তো দেখো কি, আমরা পদার্থ কাকে বলে আমরা গত অধ্যায়ে জেনে এসেছিলাম পদার্থ কাকে বলে। তোমরা যারা ক্লাসটা করেছো তারা সুন্দরভাবে বলতে পারবো যে পদার্থ কাকে বলে। আমরা বলেছিলাম যার ভর আছে এবং জায়গা দখল করে তাকে কি বলে? পদার্থ বলে। যার ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে, ঠিক আছে? তো সেই পদার্থকে আমরা বলেছিলাম চেয়ার, টেবিল, ঘর, বাড়ি, তুমি, আমি, আমরা সবাই কিন্তু এক একটা কি পদার্থ। তো সেই পদার্থকে আবার আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? পদার্থকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। দেখো, একটাকে বলতে পারি আমরা মৌলিক পদার্থ বা মৌল। যেটাই মৌলিক পদার্থ তার নাম কিন্তু মৌল, এটাকে বা বলা যায় যে মৌলিক পদার্থ বা মৌল, যাকে ইংলিশে বলি এলিমেন্ট। আর যৌগিক পদার্থ যাকে বলবো তাকে আমরা বলবো যৌগ, যাকে আমরা বলি কম্পাউন্ড। কি বলি আমরা? কম্পাউন্ড। তো মৌলিক পদার্থ বা মৌল আর যৌগিক পদার্থ বা যৌগ। তাহলে গঠন অনুসারে পদার্থকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। কিসের উপর ভিত্তি করে? গঠন অনুসারে। একটা পদার্থ কেমন তার উপর ভিত্তি করে আমরা পদার্থকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা মৌলিক পদার্থ বা মৌল, একটা যৌগিক পদার্থ বা যৌগ, ঠিক আছে? এটাকে আমরা ইংলিশে বলি এলিমেন্ট, এটাকে বলি আমরা কম্পাউন্ড। তো এখন আমরা যদি ঠান্ডা মাথায় দেখি যে মৌলিক পদার্থ জিনিসটা কি, যৌগিক পদার্থ জিনিসটা কি, আমরা কিন্তু ছোট ক্লাস থেকে ক্লাস 3-4 থেকে জেনে এসেছি যে মৌলিক পদার্থ কি, যৌগিক পদার্থ কি। তো আজকে আমরা একটু জিনিসগুলা বাস্তবে ফিল করে করে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? তো মৌলিক পদার্থ কি তোমাকে যদি নর্মালি বলা হয়, আগে নর্মালি একটু বোঝার চেষ্টা করো। মৌলিক পদার্থ, মৌল বা এলিমেন্ট কাকে বলি? প্রকৃতিতে এমন কিছু পদার্থ আছে বা আমাদের জীবনে এমন কিছু পদার্থ আমরা দেখতে পাই যেগুলো ধর্ম ও ছাড়া ওর মধ্যে অন্য কোনো পদার্থ নাই। যেমন কীরকম কথা, আমরা লোহাকে যদি দেখি, বিশুদ্ধ লোহা, বিশুদ্ধ সোনা আমাকে যদি দেওয়া হয়, মনে করো একটা বিশুদ্ধ লোহা, এটা বিশুদ্ধ সোনা, তাহলে আমি কি দেখবো? যে লোহার ভিতরে লোহা ছাড়া আর অন্য কোনো পদার্থ খুঁজে পাওয়া যাবে না, শুধু লোহাই আছে এর মাঝখানে। আমরা যদি সোনার কথা চিন্তা করি, সোনার মধ্যে সোনা ছাড়া আর অন্য কোনো পদার্থ নাই, মানে খাঁটি সোনা, খাঁটি লোহার কথা বলতেছিলাম আমি জাস্ট। তো এইরকম আলাদা আলাদা ধর্মের পদার্থ, প্রত্যেকের ধর্ম আলাদা আলাদা। এইরকম আলাদা সোনার ধর্মের সাথে যেমন লোহার ধর্ম মিলবে না, লোহার ধর্মের সাথে যেমন কপারের ধর্ম মিলবে না, কপারের ধর্মের সাথে যেমন হাইড্রোজেনের ধর্ম মিলবে না, এরকম আলাদা 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 ধর্মের পদার্থকে বলি আমরা মৌলিক পদার্থ, যার মধ্যে মৌলিকত্ব আছে, অর্থাৎ স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, নিজস্ব কিছু ক্ষমতা বৈশিষ্ট্য আছে, সেগুলো পদার্থকে বলি আমরা মৌলিক পদার্থ। অর্থাৎ যে পদার্থকে আমরা ভাঙবো অথবা কেমিক্যাল দিয়ে ভেঙে, যদি রাসায়নিকভাবে আমরা যদি বিশ্লেষণ করে একদম ভেঙে টুকরো টুকরো করতে পারি, একদম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে নিতে পারি, ওর মধ্যে ও ছাড়া আর অন্য কোনো পদার্থই পাওয়া যাবে না। এরকম আলাদা আলাদা ধর্মের পদার্থগুলোকে বলি আমরা মৌলিক পদার্থ। এক টুকরো লোহাকে আমরা যতই ভাঙি না কেন, লোহার মধ্যে লোহা ছাড়া অন্য কিছু নাই। এক টুকরো সোনাকে যতই টুকরা করি না কেন, সোনার মধ্যে সোনা ছাড়া অন্য কোনো পদার্থ নাই। তো এরকম প্রকৃতিতে আলাদা 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 ধর্মের পদার্থ খুঁজে পাওয়া গেছে কতটা জানো? 118টা। কতটা খুঁজে পাওয়া গেছে আমি একটু বলি, 118টা। মোট মৌলের সংখ্যা কয়টা? 118। তোমাদের বইয়ে এসব লেখা আছে, 118টা মৌলিক পদার্থ আছে। তাহলে মৌলিক পদার্থ জিনিসটা কি? যে সমস্ত, আমি লিখে রেখেছি সংজ্ঞাটা একটু দেখো,
যে সমস্ত পদার্থকে ভাঙলে অথবা রাসায়নিক উপায়ে আমরা যদি বিশ্লেষণও করি, অর্থাৎ কেমিক্যাল দিয়ে যদি ভেঙে আলাদা আলাদা করেও ফেলি, ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। ব্যাপারটা বুঝতে পারছো বোধহয়? তাহলে সোনাকে যদি আমরা ভাঙি অথবা রাসায়নিক উপায়ে বিশ্লেষণও করি, সোনার মধ্যে সোনা ছাড়া অন্য কোনো পদার্থ নাই, এরকম পদার্থ আমরা খুঁজে পাইছি কয়টা? 118টা। তাহলে তুমি আমাকে বলো যে মৌলিক পদার্থের সংখ্যা কয়টা? মৌলিক পদার্থের সংখ্যা কিন্তু 118। আলাদা 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 ধর্মের পদার্থ কয়টা? 118টা। ক্লিয়ার? আচ্ছা, এর মধ্যে সবগুলো কি প্রকৃতিতে পাওয়া যায়? না, সবগুলো মৌল প্রকৃতিতে আমরা পাই না। আমরা প্রকৃতিতে পাই মাত্র 98টা মৌল। এটাগুলো আমরা প্রকৃতিতে পাই, আমরা প্রকৃতি থেকে পাই। আমরা এই মৌলগুলো প্রকৃতি থেকে পাই। হ্যাঁ, আর বাকি যে 20টা মৌল আছে এগুলো কৃত্রিম মৌল, এগুলো আমরা ল্যাবরেটরিতে তৈরি করি, কৃত্রিম মৌল বলি আমরা। এই মৌলগুলোকে প্রাকৃতিক মৌল বলা হয়, প্রকৃতি থেকে পাই, কিন্তু মৌলকে বলা হচ্ছে প্রাকৃতিক মৌল। প্রাকৃতিক মৌল, প্রাকৃতিক মৌল বলা হচ্ছে। তাহলে তুমি আমাকে একটু বলো বিষয়টা কি দাঁড়ালো? যে সমস্ত পদার্থকে ভাঙলে অথবা রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থের অস্তিত্ব পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। মৌলিক পদার্থের অপর নাম মৌল। প্রকৃতিতে মৌলিক পদার্থের সংখ্যা কয়টা? 118টা। অর্থাৎ কারো ধর্মের সাথে কারো ধর্ম মিলবে না এরকম পদার্থের সংখ্যা কয়টা? 118টা। এর মধ্যে 98টা মৌল আমরা প্রকৃতি থেকে পাই, অর্থাৎ মাটির নিচ থেকে অথবা মানে প্রকৃতি থেকে এক কথায় আমরা কালেক্ট করতে পারি। আর 20টা মৌল আমরা কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে তৈরি করতে পারি, এগুলোকে বলা হচ্ছে কৃত্রিম মৌল। তোমরা আরেকটা বিষয় জেনে অবাক হবা যে আমাদের শরীরের মধ্যেও, হ্যাঁ, আমাদের শরীরের মধ্যেও 26টা বিভিন্ন মৌল আছে। আমাদের শরীরের মধ্যে কয়টা মৌল আছে? 26টা বিভিন্ন মৌল আছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো মৌলিক পদার্থ জিনিসটা কি। ঠিক আছে, তাহলে এরকম মৌলিক পদার্থের চার্ট আমরা তোমাদেরকে দিয়ে দিব, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন। অর্থাৎ তুমি এতদিন যতগুলো মৌলের নাম শুনেছো সবগুলো এক একটা কিন্তু মৌলিক পদার্থ, অর্থাৎ কারো ধর্মের সাথে কারো ধর্মের বেসিক কোনো মিল নাই। তাহলে মৌলিক পদার্থের সংখ্যা কয়টা? 118টা। এর মধ্যে প্রাকৃতিক মৌল কয়টা? 98টা। এর মধ্যে কৃত্রিম মৌল কয়টা? 20টা। আর আমাদের শরীরে কয়টা মৌল আছে? 26টা। তা আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন যৌগিক পদার্থ নিয়ে কথা বলি আমরা একটু। যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ বিষয়টাকে একটু দেখো, যে আমি সংজ্ঞাটা একটু পড়ি তারপর আমরা ব্যাখ্যা করতেছি। দেখো, আচ্ছা, সংজ্ঞাটা আমরা পরেই পড়ি। তাহলে যৌগিক পদার্থের অপর নাম কি? যৌগ। তাহলে যে সমস্ত পদার্থকে ভাঙলে 2 বা ততোধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলি। দেখো তো ব্যাপারটা এরকম কিনা। তোমরা একটা জিনিস একটা ঠান্ডা মাথায় চিন্তা করো, আমাকে দেওয়া হইল P4, এই জিনিসটাকে আমি ভাঙবো, তাহলে 1টা ফসফরাস, 2টা ফসফরাস, 3টা ফসফরাস, 4টা ফসফরাস পাইলাম। অথবা S8, এই মৌলটাকে আমরা ভাঙবো, তাহলে 8টা সালফার পাবো। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, মনে করো 8টা এখানে আছে, 8টা সালফার আমরা পাইলাম। তাহলে এইটাকে কি আমি যৌগ বলতে পারবো? যৌগ বলতে পারবো, কারণ যৌগ কি? যে সমস্ত পদার্থকে ভাঙলে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। তাহলে একে ভাঙলেও তো আমরা ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ পাচ্ছি, তাহলে কি একে যৌগ বলতে পারবো কিনা? এটা আমাদের তোমাদের কাছে আমাদের কোশ্চেন। তো না, আমরা তাকে যৌগ বলতে পারবো না। কেন যৌগ বলতে পারবো না? তাকে দেখো, এখানে ভিন্ন ধর্মের কিছু পাওয়া যাচ্ছে না, সবগুলোই কিন্তু সালফার। তুমি যখন একটা মৌলকে ভাঙবা, তাকে ভাঙলে 2 বা ততোধিক ভিন্ন ধর্ম বিশিষ্ট মৌলিক পদার্থ পাইতে হবে। ভালো করে খেয়াল করো, এই যে সংজ্ঞাটা এবার খেয়াল করো। যে সমস্ত পদার্থকে ভাঙলে বা রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে 2 বা ততোধিক কি ধর্ম বিশিষ্ট পদার্থ লাগবে বলো তো? ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ লাগবে, মৌলিক পদার্থ লাগবে। 2 বা ততোধিক কি ধর্ম বিশিষ্ট? ভিন্ন ধর্মের মৌলিক পদার্থ লাগবে। তাহলে একে ভাঙলে কি আমরা ভিন্ন ধর্মের কোনো কিছু পাচ্ছি না? সেজন্য এদেরকে আমরা কি বলবো এটা আমরা পরে শিখবো, কিন্তু এদেরকে আমরা যৌগ বা যৌগিক পদার্থ বলতে পারবো না, কারণ এদেরকে ভাঙলে ভিন্ন ধর্মের কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে যৌগ বা যৌগিক পদার্থ কি? তুমি একটু ঠান্ডা মাথায় দিকে বোর্ডের দিকে চিন্তা করো ভাইয়া। আমরা যদি পানিকে ভাঙি, H2O, পানিকে ভাঙলে আমরা কি কি পাচ্ছি? দেখো, 2টা হাইড্রোজেন পাচ্ছি, 1টা অক্সিজেন পাচ্ছি। তাহলে দেখো তো, একই জাতীয় যদিও আমরা ডাবল পাচ্ছি, আমরা ভিন্ন ধর্মের কিছু পাচ্ছি না, ভিন্ন ধর্মের কিছু পাচ্ছি না, আমরা কিন্তু ভিন্ন ধর্মের কিছু পাচ্ছি। তাহলে এইটাকে আমরা একটা যৌগিক পদার্থ বলতে পারবো। কি পদার্থ বলতে পারবো? যৌগিক পদার্থ বলতে পারবো। কেন?
এই পদার্থটাকে ভাঙলে দুই বা ততোধিক ভিন্ন ধর্মের পদার্থ পাওয়া যায়। একই জাতীয় যদিও ডাবল পাচ্ছি, কিন্তু ভিন্ন ধর্মে তো দুইটা পাইলাম, হাইড্রোজেনের ধর্ম আলাদা, অক্সিজেনের ধর্ম আলাদা, এই জন্য এটাকে আমরা কি পদার্থ বলতে পারতেছি? যৌগিক পদার্থ বলতে পারতেছি। আমাকে কেউ যদি বলে যে কার্বন ডাই অক্সাইড, এরকম একটা যৌগ দিল যে কার্বন ডাই অক্সাইড, তুমি বলো তো এটা যৌগ কিনা? এটা কিন্তু যৌগ বা যৌগিক পদার্থ। কেন? একে ভাঙলে কার্বন এবং আমরা অক্সিজেন পাচ্ছি, তাহলে ভিন্ন ধর্মের কিছু পাচ্ছি না, আমরা কিন্তু একে ভাঙলে ভিন্ন ধর্মের কিছু পাচ্ছি, এই জন্য একে আমরা কি পদার্থ বলবো? যৌগিক পদার্থ বলতে পারবো। ঠিক আছে। আমাকে কেউ যদি বলে যে দেওয়া হইল তোমাকে সালফিউরিক অ্যাসিড H2SO4, আমরা জানি এটার নাম সালফিউরিক অ্যাসিড, এখন তুমি বলো তো এটা যৌগ না যৌগিক পদার্থ, যৌগ না মৌল? তো এটাকে আমরা যৌগ বলতে পারবো। কেন যৌগ বলতে পারবো? কারণ একে ভাঙলে আমরা হাইড্রোজেন পাচ্ছি, সালফার পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি। তো ভিন্ন কয় ধরনের মৌল পাইলাম বলো তো? একে ভাঙলে আমরা কিন্তু ভিন্ন 3 ধরনের মৌল পাইলাম, ভিন্ন 3 ধর্মের মৌল পাইলাম। দেখো, একটা হাইড্রোজেন, একটা সালফার, একটা অক্সিজেন, তার মানে এটা যৌগ বা যৌগিক পদার্থ। যদিও একাধিক ধর্ম, একই ধর্মের অনেকগুলো মৌল আমরা পাইছি, কিন্তু ভিন্ন ধর্মের কিছু পাচ্ছি। তাহলে তুমি আমাকে বলো যে সমস্ত পদার্থকে ভাঙলে অথবা রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে 2 বা ততোধিক ভিন্ন ধর্মের মৌলিক পদার্থ পাওয়া যাবে, তাকে কি পদার্থ বলবো? তাকে যৌগিক পদার্থ বলবো। যদি একই জাতীয় আমরা পাই তাকে কি বলবো আমরা পরবর্তীতে শিখবো, বাট এখন আমরা বলবো যে দেখে আমরা যৌগ বলতে পারবো না। যৌগ হইতে গেলে 2 বা ততোধিক কি ধর্ম হওয়া লাগবে? ভিন্ন ধর্ম। অনেকে বলে 1 বা একাধিক, 1 পাইলে তো ভাইয়া হইল না, তাহলে সংজ্ঞাটা চেঞ্জ করতে হবে, সংজ্ঞাটাই বলতে হবে 2 বা ততোধিক ভিন্ন ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। তাহলে আমরা বুঝলাম যৌগিক পদার্থ যেহেতু একাধিক মৌলিক পদার্থ যোগ করে যৌগিক পদার্থ বানানো যায় ভিন্ন ধর্মের, যৌগিক পদার্থের সংখ্যা কিন্তু অসংখ্য। যৌগিক পদার্থের সংখ্যা কত? অসংখ্য। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম? যে সমস্ত পদার্থকে ভাঙলে অথবা রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলি। পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা 118টা। আমরা যতগুলো নাম জানি, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, মানে আমরা যতগুলো, তোমাদের একটা চার্ট দিয়ে দিব মৌলিক পদার্থের, তোমরা ওখানে দেখতে পাবো যে 118টা মৌলই হচ্ছে মৌলিক পদার্থ। ঠিক আছে। তো আর যৌগিক পদার্থ কি? 2 বা ততোধিক ভিন্ন ধর্মের মৌলিক পদার্থ একত্রিত করলে আমরা যৌগিক পদার্থ পাবো। একই জাতীয় যদি আমরা একাধিক পাই তাদেরকে আমরা যৌগিক পদার্থ বলতে পারবো না, বা যৌগ বলতে পারবো না, তাদেরকে আমরা অন্য কিছু বলবো, সেটা আমরা আরো পরবর্তীতে শিখবো। তো আশা করি তোমরা এই ব্যাপারটা এখান থেকে বুঝতে পারছো যে কাদেরকে আমরা মৌলিক পদার্থ বলবো, কাদেরকে আমরা যৌগিক পদার্থ বলবো। শিক্ষার্থীরা, এখন দেখো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাকে আমরা পরমাণু বা অ্যাটম বলবো, কাকে আমরা অণু বা মলিকুল বলবো। ঠিক আছে। তাহলে দেখো, পরমাণুর ইংরেজি কি? অ্যাটম। আর অণুর ইংরেজি কি? মলিকুল। তাহলে এই বিষয়টা নিয়ে একটু হালকা আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো একটা জিনিস মাথায় রাখবা যে মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণিকাকে পরমাণু বলে। মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণিকাকে পরমাণু বলে। তার মানে আমরা যদি আজকে থেকে চিন্তা করি যে পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা কয়টা, আমরা কিছুক্ষণ আগে জেনে আসলাম পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা 118টা। মনে করো বিশাল বড় একটা সোনা, বিশাল বড় একটা লোহা, বিশাল বড় একটা হাইড্রোজেন, বিশাল বড় 1 সিলিন্ডার অক্সিজেন গ্যাস এক জায়গায় আছে। এদের ক্ষুদ্রতম কণিকাকে আমরা কি বলতে পারি? অণু বলতে পারি। এদের সবচেয়ে ক্ষুদ্রতম কণিকাকে আমি কি বলবো? অণু বলবো। মনে করো, সাপোজ একটু ফিল করার চেষ্টা করো, যে আমরা যদি প্রথমে চিন্তা করি যে আমার এখানে 1 সিলিন্ডার হাইড্রোজেন গ্যাস আছে, তো এখান থেকে আমি সবচেয়ে ছোট একটা হাইড্রোজেনের দানা উঠাই নিয়ে আসবো, ক্ষুদ্র একটা দানা উঠাই নিয়ে আসবো হাইড্রোজেনের একটা দানা আমি এখান থেকে উঠাই নিয়ে আসলাম। ঠিক এখানে দেখা যাচ্ছে আমার কাছে একটা বিশাল বড় 1 সিলিন্ডার অক্সিজেন আছে, সবচেয়ে ক্ষুদ্রতম একটা আমি অক্সিজেনের দানা উঠাই নিয়ে আসবো। এখানে 1 সিলিন্ডার মনে করো নাইট্রোজেন গ্যাস আছে, আমি এখান থেকে নাইট্রোজেনের একটা ক্ষুদ্রতম দানা উঠাই নিয়ে আসবো, নাইট্রোজেনের একটা ক্ষুদ্রতম দানা আমি উঠাই নিয়ে আসবো, সবচেয়ে ক্ষুদ্রতম দানা, যার থেকে আর ছোট দানা তৈরি করা যায় না, এরকম একটা দানা আমি এখানে উঠাই নিয়ে আসবো। এখানে একটা ক্লোরিন গ্যাস আছে, এখান থেকে ক্ষুদ্রতম আমি একটা ক্লোরিন উঠাই নিয়ে আসবো, এক পরমাণু উঠাই নিয়ে আসবো। তাহলে আমাকে যদি বলা হয় যে কোনো মৌলিক পদার্থ, এখানে সোনা আছে, এখানে লোহা আছে, এখানে অ্যালুমিনিয়াম আছে, আমি প্রত্যেকটারই ক্ষুদ্রতম কণিকা এখানে তুলে নিয়ে আসবো, সবচেয়ে ছোট দানা, যার থেকে আর ছোট করার কোনো সুযোগ নাই। সাপোজ ধরলাম এখানে একটা সোডিয়াম তুলে নিয়ে আসলাম, এখানে একটা ক্ষুদ্রতম দানা পটাশিয়াম তুলে নিয়ে আসলাম, এক টুকরো পটাশিয়ামের কাছ থেকে সবচেয়ে ক্ষুদ্রতম একটা পটাশিয়াম, এক টুকরো অ্যালুমিনিয়ামের কাছ থেকে ক্ষুদ্রতম একটা অ্যালুমিনিয়াম, এক টুকরো সোডিয়ামের কাছ থেকে পটাশিয়ামকে একটা আয়রনের একটা টুকরা তুলে নিয়ে আসলাম, এখানে একটা মনে করো জিঙ্কের টুকরা তুলে নিয়ে আসলাম। তাহলে আমি আসলে বুঝাতে চাচ্ছি পরমাণু জিনিসটা কি। তো বিশাল বড় বড় টুকরা থেকে
আমি সবচেয়ে কাটতে 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 সবচেয়ে ক্ষুদ্রতম একটা দানা আমি উঠাই নিয়ে আসবো, ওটাকে আমি পরমাণু বলবো। তাহলে এটা কিন্তু সিঙ্গেল দানা, কি দানা? একটা একটা করে দানা, প্রত্যেকটা আলাদা আলাদা দানা, ক্ষুদ্র ক্ষুদ্র দানা। তাহলে মৌলিক পদার্থের মৌলিক পদার্থ কয়টা? এই মৌলিক পদার্থের সংখ্যা কয়টা? পৃথিবীতে 118টা। আমি যদি প্রত্যেকটার কাছ থেকে একটা করে দানা উঠাই নিয়ে আসি, তাহলে সেটাকে আমি কি বলবো? পরমাণু বলবো। তাহলে কি দাঁড়ালো? মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণিকাকে আমি পরমাণু বলবো, তবে অবশ্যই এটা সিঙ্গেল দানা। কি দানা? সিঙ্গেল দানা। তো তোমাকে কেউ যদি বলে যে মৌল যা পরমাণু তাই, তুমি বলবো হ্যাঁ, মৌল বা মৌলিক পদার্থ যা পরমাণু তাই। মৌলটা সাইজে বড়, ওর ক্ষুদ্রতম দানাকে আমি কি বলবো? পরমাণু বলবো। তাহলে মৌল বা মৌলিক পদার্থ সাইজে বড় আর তার ছোট অংশটাকে আমি কি বলবো? পরমাণু বলবো। সেটা কিন্তু অবশ্যই সিঙ্গেল ইউনিট, সেটা অবশ্যই কি ইউনিট? সিঙ্গেল ইউনিট। একটা একটা দানাকে আমি পরমাণু বলবো। তাই দেখো, বিশাল বড় সোডিয়াম থেকে একটা সোডিয়ামের সর্ব ছোট দানা তুলে নিয়েছি, বিশাল বড় পটাশিয়াম থেকে সবচেয়ে একটা ছোট দানা উঠে নিয়েছি, এটা পটাশিয়ামের দানা, বিশাল বড় ক্যালসিয়াম থেকে সবচেয়ে একটা ছোট দানা উঠে নিয়েছি, ক্যালসিয়ামের দানা, এরকম আর কি বিষয়টা। তো এই যে মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণিকাকে আমি পরমাণু বলবো। আজকের পর থেকে আমি তোমাদেরকে বলবো যাহাই মৌল বা মৌলিক পদার্থ তাহাকেই পরমাণু বলে। একটা সাইজে বড়, একটা সাইজে কি ছোট। ক্লিয়ার? ওকে, ফাইন। তো আমরা পরমাণু কয়টা পাবো? আমরা পরমাণু কিন্তু 118টা মৌলের কাছ থেকে 118টা ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু পাবো, মানে 118 রকমের আমরা পরমাণু পাবো। ব্যাপারটা ক্লিয়ার? বিশাল বড় জিঙ্ককে কাটতে 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 সবচেয়ে ক্ষুদ্রতম একটা দানা তুমি বের করবো, ওটাই হচ্ছে জিঙ্কের কি? পরমাণু। ঠিক আছে? এখন অণু কাকে বলে? অণুর ব্যাপারটা হচ্ছে তোমাদের বইয়ের সংজ্ঞা অনুসারে যে একাধিক মৌলিক পদার্থ একাধিক পরমাণু একত্রিত করে অণু গঠন করা যায়। সেটা একই জাতীয় হইতে পারে, সেটা ভিন্ন জাতীয় হইতে পারে। তা আমি যদি একটু এখানে দেখার চেষ্টা করি অণু কি, আমি যদি অণুর ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই, দেখো এখানে অণুর ব্যাপারটা একটু দেখো। দেখো অণু কি? অণু হচ্ছে একাধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠন করে। তাহলে একই জাতীয় হইতে পারে, ভিন্ন জাতীয় হইতে পারে। ধরলাম দুইটা হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে একটা অণু গঠন করে, অক্সিজেনের দুইটা পরমাণু একত্রিত হয়ে একটা অণু গঠন করে, নাইট্রোজেনের একটা পরমাণু একত্রিত হয়ে একটা অণু গঠন করে, তারপরে ক্লোরিনের একটা পরমাণু একত্রিত হয়ে অণু গঠন করে। বাস্তবে সালফারের অণু কতটা পরমাণু মিলে গঠন করে জানো? একটা দানা সালফার, এখানে লাগবে টোটাল 8টা দানা লাগবে। সালফারের অণু গঠন করতে গেলে কয়টা দানা লাগে? 8টা পরমাণুকে, ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুকে একখানে জয়েন হলে অণু গঠন করতে পারে। ফসফরাসের ক্ষেত্রে কয়টা লাগে জানো? ফসফরাসের ক্ষেত্রে 4টা লাগে, 4টা ফসফরাস যখন একত্রিত হয় তখন তাদের অণু গঠন করা যায়। তাহলে একই জাতীয় মৌল থেকে অণু গঠন করা সম্ভব না, এটা মৌলের অণু বলতে পারি আমরা। নর্মালি এটা কিন্তু একই জাতীয় মৌলের পরমাণু থেকে অণুটা গঠন করা হলো। আর একটা হচ্ছে যে আমরা যদি একই জাতীয় নিজেদের মধ্যে না গঠন করে অন্য মৌলের সাথে অণু গঠন করা যায়, তাহলে পরমাণু থেকেই কিন্তু অণু গঠন করা যায়। একই জাতীয় হইতে পারে, ভিন্ন ধর্ম হইতে পারে। যেমন আমি যদি বলি যে না, আমি দেখবো এখানে পানি গঠন করব, পানি, তাহলে দেখো তো এটা ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু মিলে অণু গঠন করছে না। আমি যদি বলি যে না, আমি কার্বন ডাই অক্সাইড গঠন করব, আমি চাইলে এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড গঠন করব, এরকম আমি চাইলে এখানে সালফিউরিক অ্যাসিড গঠন করব। তো আমি যদি চাই তাহলে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু একত্রিত হয়েও কিন্তু অণু গঠন করতে পারে। তাহলে পরমাণুর ব্যাপারটা কি? পরমাণুর ব্যাপারটা হচ্ছে পৃথিবীতে যে 118টা মৌলিক পদার্থ আছে তাদের প্রত্যেকটার কাছ থেকে আমরা এক একটা কি পাই? ক্ষুদ্রতম, কাটলে ক্ষুদ্রতম দানায় নিয়ে যেতে পারবে, ক্ষুদ্রতম দানাকে আমরা পরমাণু বলবো। তাহলে যাহাই মৌল বা মৌলিক পদার্থ তাকে আমরা কি বলতে পারি? পরমাণু বলতে পারি। তো পরমাণুগুলো থেকে অণু গঠন করা যায়। কিভাবে গঠন করা যায়? যে একই ধর্মের পরমাণু নিজেদের মধ্যে অণু গঠন করতে পারে, আবার ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর সাথে কি গঠন করা যায়? অণু গঠন করা যায়। তো এই যে ব্যাপারটা, যে একই মৌলের পরমাণুর মধ্যে অণু গঠন করলো, সালফারের বাস্তবে লাগে 8টা, ফসফরাসের বাস্তব জীবন লাগে 4টা, আর ভিন্ন ধর্মের মৌল মিলেও কি গঠন করা যায়? অণু গঠন করা যায়। তো আমরা যদি কথাটাকে আরেকটু সুন্দরভাবে বলি, দেখো তো এগুলো যৌগের ক্ষুদ্রতম কণা না? এই কার ক্ষুদ্রতম কণা? এটা যৌগ বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাও কিন্তু আমরা অণু বলতে পারি। মানে যদিও ভিন্ন ধর্মের হইলো, কিন্তু মূলত যৌগ হইলো না, একটা যৌগ হইলো কিনা? হ্যাঁ, যৌগেরও ক্ষুদ্রতম কণিকাকে অণু বলতে পারি, মৌলেরও ক্ষুদ্রতম কণিকাকে আমরা কি বলতে পারি? অণু বলতে পারি। তবে অবশ্যই সেটা সিঙ্গেল দানা না। এখানে কিন্তু সিঙ্গেল দানা, আর এখানে 2-3 জন মিলে জয়েন করে কি গঠন করছে? অণু গঠন করছে। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যে এগুলোকে আমরা পরমাণু বলবো, আর এই যে একই ধর্মের অথবা ভিন্ন ধর্মের মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে
অণু গঠন করে। ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আমরা আরও একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেইটা হচ্ছে প্রতীক বা সিম্বল বলতে আমরা কি বুঝি এই ব্যাপারটা দেখব। তো যাকে আমরা প্রতীক বলি তাকে আমরা বলি সিম্বল। তো এখন আমরা অলরেডি জেনে গেলাম প্রকৃতিতে মৌলিক পদার্থের সংখ্যা কয়টা? 118টা। এই 118টা মৌলকে প্রকাশ করার পদ্ধতি, অর্থাৎ 118টা মৌল বা মৌলিক পদার্থ যা 118টা পরমাণু একই কথায়। তো এই মৌল বা পরমাণুকে প্রকাশ করার পদ্ধতির নামে কিন্তু প্রতীক। কোনো মৌল বা পরমাণুকে প্রকাশ করার পদ্ধতির নামে হচ্ছে কি? প্রতীক। তো আমি কথাটা লিখেছি, কোনো মৌল বা পরমাণুকে প্রকাশ করার পদ্ধতিকে প্রতীক বলে। ঠিক আছে, তো মৌল যা আমরা অলরেডি জানি, এখন পরমাণু তাই একটা সাইজে বড় একটা সাইজে ছোট। অতি প্রাচীনকালে যখন মৌলগুলো আবিষ্কার হচ্ছিল তখন বিজ্ঞানীরা এদের জন্য এক একটা চিহ্ন, এরকম একটা চিহ্ন, মনে করো সাপোজ এইরকম একটা চিহ্ন, তোমার হচ্ছে এইরকম চিহ্ন, কোনো মৌলের জন্য এইরকম চিহ্ন, কোনো মৌলের জন্য এইরকম চিহ্ন, এরকম বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করতো মৌলগুলোকে মনে রাখার জন্য। এগুলো তোমাদের বইয়ে নাই, এটা অন্য বই থেকে আমি নিয়েছি। তো অতি প্রাচীনকালে মৌলগুলোকে প্রকাশ করার জন্য, যেমন সোনা, কোনোটা দ্বারা রূপা, কোনোটা দ্বারা তামা, কোনোটা জিঙ্ক, তো এরকম মৌল চিহ্ন দিয়ে মনে রাখার চেষ্টা করলো। ঠিক আছে, তো এরকম চিহ্ন মনে রাখাটা অনেক কষ্টকর না? ধীরে ধীরে যখন মৌলের সংখ্যা বাড়তে থাকলো তখন এরকম চিহ্ন মনে রাখা কিন্তু আমাদের জন্য অনেক কষ্ট। ঠিক আছে, তাহলে কী দাঁড়াইলো? অতি প্রাচীনকালে যখন মৌলগুলো আবিষ্কার হচ্ছিল তখন এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হতো। কীরকম চিহ্ন মনে রাখা আমাদের জন্য কঠিন, বিষয়টা কষ্টসাধ্য। 80, 90, 100টা মৌলের জন্য চিহ্ন মনে রাখা কি কষ্ট। তখন বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করে, বিজ্ঞানী বার্জেলিয়াস নামে একজন বিজ্ঞানী, উনি একটা মতামত দিল যে এগুলোকে এভাবে তো চিহ্ন দিয়ে মনে রাখা যাবে না। তখন উনি একটা রুলস জারি করলো, সেটা হচ্ছে কি? প্রতীক লেখার নিয়ম, যেটাকে আমরা বলতেছি কি লেখার নিয়ম বা মৌলকে প্রকাশ করার নিয়ম। তো আমরা বলতে পারি প্রতীক লিখার নিয়ম। জাস্ট জিনিসগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি জাস্ট একটু লিখে দিচ্ছি। তোমাদের বইয়ে এগুলো সুন্দর করে দেওয়া আছে এখানে। হ্যাঁ, তোমাদের বইয়ে এগুলো সুন্দর করে এখানে দেওয়া আছে। জাস্ট আমি এখানে আলোকে দুই একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, তোমার বাকিগুলো এই বই থেকে, এই পৃষ্ঠা থেকে পড়বা। তোমাদের বইয়ে 38 পৃষ্ঠা এগুলো দেওয়া আছে। হ্যাঁ, তো দেখো প্রতীক লেখার নিয়ম কি। তো এরকম যখন চিহ্ন মনে রাখা আমাদের জন্য কষ্টকর, তখন বিজ্ঞানীরা চিন্তা করলো যে কোনো মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরকে ওই মৌলের প্রতীক হিসেবে ব্যবহার করা হবে। কি মৌলের? ইংরেজি নামের প্রথম অক্ষরকে ওই মৌলের প্রতীক হিসেবে ব্যবহার করা হবে। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন এটা মৌলের নাম, তাহলে ওই মৌলের প্রতীক হিসেবে তারা ব্যবহার করলো এইচ। যেমন অক্সিজেন, অক্সিজেন, তো এই মৌলের প্রতীক হিসেবে তারা ব্যবহার করলো ও। তো সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে, নট স্মল লেটার। কি লেটারে লিখতে হবে? ক্যাপিটাল লেটার, বড় অক্ষর দিয়ে লিখতে হবে। কোনো মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরকে ওই মৌলের প্রতীক হিসেবে ব্যবহার করবো বা চিহ্ন হিসেবে ব্যবহার করলাম, সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে। নাইট্রোজেন, NITRO, নাইট্রোজেন, তো নাইট্রোজেন কীরকম? N দ্বারা প্রকাশ করা হলো। ঠিক আছে, তাহলে প্রতীক লেখার নিয়মের 1 নম্বর রুলসে কী হলো? কোনো মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরকে সেই মৌলের প্রতীক হিসেবে ব্যবহার করলো। এরপর আর একটা সমস্যা হইল, তো প্রথম অক্ষর দিয়ে ব্যবহার করতে গেলে একটা ডিস্টার্ব তৈরি হইলো। যেমন আমরা যদি বলি কার্বন, CAR, কার্বনের প্রথম অক্ষর কি? C না? তেমন আমরা যদি বলি ক্লোরিন, CHLORIN, ক্লোরিন, এই মৌলের প্রথম অক্ষরও কিন্তু C। আবার ক্রোমিয়াম, CHROMIUM, ক্রোমিয়াম, এটা C। আবার দেখবা ক্যাডমিয়াম, CADMIUM, ক্যাডমিয়াম, এই মৌলেরও প্রথম অক্ষর কিন্তু C। তাহলে এই যে একটা ডিস্টার্ব, কোনো মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরকে তুমি যাবো না। এখন আরও কিছু উদাহরণ আমি একটা দেখাই। আমরা বলি ব্রোন, ব্রোনের প্রথম অক্ষর হচ্ছে B। তারপর হচ্ছে বাকরেলিয়াম, বাকরেলিয়াম, এরও প্রথম অক্ষর কিন্তু B। তখন এই যখন একাধিক মৌলের প্রথম অক্ষর যখন একই হলো, তখন এটা কিন্তু একটা ডিস্টার্ব আমাদের জন্য। তখন বিজ্ঞানীরা চিন্তা করলো, আমি যদি বলি সি, সি বলে তো সব মৌলে চলে আসবে আমার কাছে, তাহলে আমি কেমনে ছিল? বি, বি বলে তো সব মৌলে চলে আসবে, তাহলে কেমনে কাজটা করব? তখন বিজ্ঞানীরা আবার চিন্তা ভাবনা করলো যে না, আবার একটা রুলস আমাদের তৈরি করতে হবে। সেটা কি? তখন তারা চিন্তা করলো যে কার্বনকে সির জন্য রেজিস্ট্রেশন দিয়ে দাও। পৃথিবীর যত সি সব কার্বন, পৃথিবীর যত বি সব বোরন। তাহলে আমরা সি বললেই কি বুঝবো? কার্বন,
আর বি বুঝলে কি বুঝবো? ব্রোন। ভালো করে বুঝবা, সি বললেই বুঝবো কার্বন, আর বি বললে আমরা কি বুঝবো? ব্রোন। এরপর যারা আসবে যে মৌলগুলো, এটা ফিক্সড করে দেওয়া হলো, সি বলতেই কার্বন, বি বললেই ব্রোন। এরপর যারা আসবে তাদেরকে উচ্চারণ করতে প্রাধান্য পাইতে হবে। কিভাবে উচ্চারণ করবা? যেটা আমরা সাধারণত নর্মালি ইংলিশ উচ্চারণ করি এটা না, আমরা যদি শুদ্ধভাবে ইংলিশ উচ্চারণ করি এটাকে বলে ব্রিটিশ অ্যাকসেন্ট অথবা আমেরিকান অ্যাকসেন্ট। আমাদেরকে নর্মাল ইংলিশ বললে হবে না, হয় এটার স্টাইল ফলো করতে হবে, ইন্টারন্যাশনাল স্টাইল ফলো করতে হবে, যেটা হয় ব্রিটিশ অ্যাকসেন্টে অথবা আমেরিকান অ্যাকসেন্টে। আমরা এইভাবে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? তো তোমরা অনেকে দেখবা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, এগুলো আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট, এই যে কোড, এর মাধ্যমে কিন্তু আমরা শুদ্ধ ইংলিশ উচ্চারণ করতে পারি। তো তোমরা এগুলো নিয়ে একটু ইউটিউবে ঘাটাঘাটি করলেই বুঝতে পারবা। তো শুদ্ধভাবে ইংলিশ উচ্চারণ করতে হবে, সেটা ব্রিটিশ অ্যাকসেন্টে আর আমেরিকান অ্যাকসেন্টে। তো উচ্চারণ করতে গেলে যে অক্ষরটাতে বেশি প্রেসার পাবে, প্রথমটা হবে ক্যাপিটাল লেটারে, পরেরটা হবে স্মল লেটারে। কীরকম? আমরা বলতেছি ক্লোরিন, সিকে সি উচ্চারণ করা, বলে ক্লোরিন, নট ক্লোরিন। আমার সাথে বলো ক্লোরিন, ক্লোরিন। দেখো সির পরে প্রেসারটা গিয়ে এলে পড়ছে, সির পরে প্রেসারটা গিয়ে কোথায় পড়ছে? এলে। এই জন্য প্রথমটা হবে ক্যাপিটাল লেটারে, পরেরটা হবে কি লেটারে? স্মল লেটারে। তেমনই আমরা যে বলি ক্রোমিয়াম, ক্রোমিয়াম, সির পরে ক্রো, এইসের কিন্তু কাজ নাই, চাপটা গিয়ে করছে কোথায়? আরে। এই জন্য সিটা হবে ক্যাপিটাল লেটারে, আরটা হবে স্মল লেটারে। খ্যাডমিয়াম, এখানে দেখো খ্যাডমিয়াম, তো যখন দেখো চাপটা গিয়ে কোথায় পড়ছে? ডিতে, এই জন্য খ্যাডমিয়াম। তোমরা এগুলো শুদ্ধ উচ্চারণ শিখবা, ঠিক আছে? আমি আশা করতেছি তোমরা এগুলো শুদ্ধ উচ্চারণ শিখবা। তো এমন এখানে যখন বাকরেলিয়াম, বির পরে চাপটা গিয়ে পড়ছে কেতে, এই জন্য প্রথমটা ক্যাপিটাল লেটার, পরেরটা কি লেটার? স্মল লেটার লিখবো। তো প্রতীক লেখার আমরা 2 নম্বর রুলসটা কি পাইলাম? একাধিক মৌলের প্রথম অক্ষর যখন একই হবে তখন উচ্চারণ করতে যে অক্ষরটা বেশি প্রেসার পাবে বা প্রাধান্য পাবে, প্রথম মৌলটা লিখবো ক্যাপিটাল লেটারে, পরের মৌল যে মৌলটাতে প্রেসার পাবে সেই মৌলটা আমরা লিখবো স্মল লেটারে। এটা হচ্ছে প্রতীক লেখার 2 নাম্বার রুলস। প্রতীক লেখার 3 নাম্বার রুলস হচ্ছে কিছু কিছু মৌল প্রাচীন, এটা মুছে দিলাম জাস্ট, হ্যাঁ, জাস্ট একটু মাথায় রাখো, কিছু কিছু মৌল প্রাচীন গ্রিস লেটিন থেকে আমাদের সাথে আসছে। আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা বলি, প্রতীক রেখার 3 নাম্বার রুলস, এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, জাস্ট তোমরা একটু দেখবা, আমি বলি একটু সিম্পলি। মনে করো কেমিস্ট্রিটা স্টার্টিং হয়েছে কার হাত ধরে? কেমিস্ট্রিটা কিন্তু স্টার্টিং হয়েছে মুসলমানের হাত ধরে। তো কালের বিবর্তনে একটা সময় যেমন এই পৃথিবীটা শাসন করতো ব্রিটিশরা, তারপরে এখন শাসন করে আমেরিকা, ভবিষ্যতে তো চায়না রাশিয়া করবে। তো এরকম পৃথিবীর যেমন লিডারশিপ পাল্টে যায় টাইম টু টাইম, তেমন কেমিস্ট্রির লিডারশিপ কিছুটা চেঞ্জ হয়ে গেছে। কেমিস্ট্রিটা স্টার্টিং হয়েছিল মুসলমানের হাত ধরে, তো কালের বিবর্তনে এটা পাল্টে গেছে, এটা চলে গেছে প্রাচীন গ্রিস ল্যাটিন ওদের হাতে। তো ল্যাটিন বলতে ইতালির আশেপাশে কিছু রাষ্ট্রকে আমরা ল্যাটিন বলি, প্রাচীনকালে এগুলো ল্যাটিন আমেরিকা বা ল্যাটিন দেশ বলা হয়তো আর কি। তো এই যে ব্যাপারটা, তো শুরু হয়েছিল মুসলমানের হাত ধরে, চলে গেল কার কাছে? সেটা হচ্ছে ল্যাটিন গ্রিসদের কাছে চলে গেল। তো ওদের কিছু নিজস্ব ভাষা কেমিস্ট্রির মধ্যে প্রবেশ করছে, ওদের কিছু নিজস্ব ভাষা বা আঞ্চলিক ভাষা, বাংলাদেশের নোয়াখালী ভাষা যদি এখন কেমিস্ট্রির মধ্যে প্রবেশ করে তাহলে সেটা কেমন হবে? এরকম। তো তুমি দেখো ভালো করে, আমরা কিছু কিছু মৌল ল্যাটিন থেকে নিয়েছি, কেন? কারণ ওদের যে কন্ট্রোলিং ছিল, ওরা তখন কিছু ওদের নিজস্ব ভাষা কেমিস্ট্রির মধ্যে অটোমেটিক প্রবেশ করে গেছে। যেমন এখন এরা এতটাই গুরুত্বপূর্ণ, এখানে ইংলিশের কোনো দাম নাই। তুমি দেখো পৃথিবীতে এখন ইংলিশ কতটা গুরুত্বপূর্ণ, এখন ইংলিশ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই না? কিন্তু এখানে ইংলিশেরও কোনো পাত্তা নাই। তাহলে এরা এতটাই পাওয়ারফুল, ঠিক আছে? যেমন আমরা বলতেছি ইংলিশ কি, আমরা বলতেছি সোডিয়াম। দেখো ভালো করে 2-1টা দেখো, আমি দেখতেছি, তোমাদের বইয়ে গেলে দেওয়া আছে, এখানে সবগুলো লেখা আছে, তোমরা বই থেকে এগুলো পড়বা, জাস্ট আমি দেখাচ্ছি। দেখো কি লেখা আছে? সোডিয়াম, SODIUM, সোডিয়াম। তো এটা কিন্তু ইংলিশ, এটা ইংলিশ। আচ্ছা এটার ল্যাটিন নাম কি? নেট্রিয়াম, নেট্রিয়াম। কিন্তু প্রতীকের ক্ষেত্রে কিন্তু সোডিয়ামের কোনো পাত্তা নাই, পাত্তা পাচ্ছে কি? Na, এটা সোডিয়াম। কি কথা বুঝতেছ? তেমন আমরা যে বলি পটাশিয়াম, পটাশিয়াম, তো এইটার ল্যাটিন নাম তুমি দেখবা ক্যালিয়াম, ক্যালিয়াম। তো এই ক্ষেত্রে দেখবা এটার প্রতীক হচ্ছে কিন্তু কে, ল্যাটিনটা ইউজ হচ্ছে, ইংলিশের কোনো পাত্তা নাই, ইংলিশের কোনো দাম নাই। আমরা বলছি গোল্ড, এটার নাম হচ্ছে অরাম। তো এইটা দেখো, এটার প্রতীক হচ্ছে কিন্তু AU। বুঝতেছো আমার কথা? আমরা বলছি কপার,
COPPR, ইংলিশ নাম হচ্ছে কপার, এটা হচ্ছে কিউপ্রাম। কিউপ্রাম বানানগুলো একটু দেখো বই থেকে, সিইউ। তাহলে এই যে কিছু কিছু মৌলের নাম প্রাচীন গ্রিস ল্যাটিন থেকে কেমিস্ট্রির মধ্যে আমদানি হয়েছে, এগুলো অবশ্যই আমাদেরকে ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ করে ঠিকঠাক রাখতে হবে। তাহলে আমরা কি শিখলাম? পৃথিবীতে 118টা মৌলিক পদার্থ আছে, এদের ক্ষুদ্রতম কণিকাকে আমরা পরমাণু বলি। তাহলে মৌল পরমাণু যাই হোক না কেন, একে প্রকাশ করার পদ্ধতির নামে কি? প্রতীক। পদ্ধতির নামে কি? প্রতীক। এখন প্রতীক লেখার নিয়ম কি? অতি প্রাচীনকালে সাংকেতিক চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করতাম। তো এরকম চিহ্ন মনে রাখা কষ্ট, তখন বিজ্ঞানী বার্জিলাসগুলো ধুর এসব চিহ্ন মিহ্নর টাইম নাই। তাহলে কি করতে হবে? কোনো মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরকে ওই মৌলের প্রতীক হিসেবে ব্যবহার করবো, সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে। ক্লিয়ার? 2 নাম্বার হচ্ছে কিছু কিছু মৌলের প্রথম অক্ষর যখন একই হলো, তখন বিজ্ঞানীরা আবার চিন্তায় পড়ে গেল। তখন তারা কি করলো? তখন তারা চিন্তা করলো কার্বনকে C জোনে রেজিস্ট্রেশন দিয়ে দিল, ব্রোনকে B জোনে রেজিস্ট্রেশন দিয়ে দিল। এরপর যারা উচ্চারণ করতে প্রাধান্য পাবে, উচ্চারণ করতে যারা প্রাধান্য পাবে সেই অক্ষরগুলো ব্যবহার করব, সেটা অবশ্যই ব্রিটিশ অ্যাকসেন্টে অথবা আমেরিকান অ্যাকসেন্টে। প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার লিখবো, পরেরটা কি লিখবো? স্মল লেটার লিখবো। আর 3 নাম্বার হচ্ছে কেমিস্ট্রিতে কিছু ল্যাটিন বা গ্রিস ওয়ার্ড সরাসরি কেমিস্ট্রির মধ্যে প্রবেশ করছে, যাদেরকে ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ করতে হবে। তাই এই 118টা মৌলকে এই 3 ক্যাটাগরিতেই আমরা নামকরণ করতে পারি। তো আশা করি তোমরা এই সিম্বল বা প্রতীক ব্যাপারটা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে সংকেত, যেটাকে ইংলিশে বলি ফর্মুলা। এর আর একটা নাম আছে যেটাকে বলি আমরা আণবিক সংকেত, এর আর একটা নাম আছে যেটাকে বলি রাসায়নিক সংকেত। তাহলে আমরা বলতে পারি সংকেত, আণবিক সংকেত, রাসায়নিক সংকেত, তিনটা একই কথা। হ্যাঁ, আমাদের কেমিস্ট্রি পড়তে গিয়ে যদি কখনো আমাদের বলে অমুকের আণবিক সংকেত বলো, অমুকের সংকেত বলো, অমুকের সাপোজ বললা যে রাসায়নিক সংকেত কি, জিনিসগুলো কিন্তু একই কথা। এটা প্রথম কথা হচ্ছে, এটা বিষয় মাথায় রাখবা। আর সংকেতের ইংরেজি ফর্মুলা, তাহলে এটা মলিকুলার ফর্মুলা, এর নাম হচ্ছে কেমিক্যাল ফর্মুলা। ঠিক আছে? তো এখন সংকেত জিনিসটাকে, প্রতীক তো আমরা বুঝলাম, এখন সংকেত প্রতীক যেহেতু মৌল বা পরমাণু নিয়ে কাজ করে, আর সংকেত সবসময় কি নিয়ে কাজ করে বলো? সংকেত কিন্তু অণুকে নিয়ে কাজ করে ভাইয়া। সংকেত কাকে নিয়ে কাজ করবে? অণুকে। তাহলে আমরা বলতে পারি যে মৌলিক বা যৌগিক পদার্থ, আমরা জানি যে ভিন্ন ধর্মের মৌলিক পদার্থ দিয়েও অণু গঠন করা যায়, ভিন্ন ধর্মের পরমাণু দিয়েও অণু গঠন করা যায়, একই জাতীয় পরমাণু দিয়েও কি গঠন করা যায়? অণু গঠন করা যায়। তাহলে অণুকে প্রকাশ করার পদ্ধতির নামে হচ্ছে আমাদের কিন্তু সংকেত। যেমন আমরা যদি বলি একই জাতীয় মৌল থেকে তৈরিকৃত পরমাণু অণু, সেটা কি কি? যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, এগুলো কিন্তু একই। দেখো, 2টা হাইড্রোজেন, 2টাই অক্সিজেন, 2টাই নাইট্রোজেন, 2টাই 8টা সালফার, 4টা ফসফরাস, একই জাতীয় মৌল থেকে তৈরিকৃত অণু। ঠিক আছে? এটাকে আমরা বলি মৌলের অণু নাম দিয়েছি। কি নাম দিয়েছি? মৌলের অণু। আর ভিন্ন ধর্মের পরমাণু একত্রিত হয়ে অণু গঠন করে না, একই জাতীয় পরমাণু থেকে অণু গঠন করা যায় এগুলা। আবার ভিন্ন ধর্মের পরমাণু থেকেও তো অণু গঠন করা যায়, যেমন পানি, অ্যামোনিয়া গ্যাস, হাইড্রোক্লোরিক গ্যাস বা অ্যাসিড। এটা 2টা ফরম্যাটে হয়, হাইড্রোক্লোরিকের অ্যাসিডও হয়, গ্যাসও হয়। ঠিক আছে? তারপরে কার্বন ডাই অক্সাইড, তারপরে সালফিউরিক অ্যাসিড। তো এগুলো কিন্তু যৌগিক পদার্থ থেকেও আসে। এই অণুগুলো কোথা থেকে তৈরি করা যায়? যৌগিক পদার্থ থেকেও তৈরি করা যায়। যেন আমি নাম দিয়েছি যৌগের অণু। তোমরা এইভাবে চিন্তা করতে পারো যে আমি যদি চাই যে একই ধরনের পরমাণুগুলো মেলায় আমরা অণু গঠন করব, অথবা ভিন্ন ধর্মের পরমাণু মিলায় আমরা অণু গঠন করব, একই কথা, কোনো সমস্যা নেই। অণুকে প্রকাশ করার পদ্ধতির নামে কি? সংকেত, আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত। তো আমরা এই জিনিসটা বুঝলাম যে যাকে আমরা সংকেত বলবো তাকে আমরা আণবিক সংকেত বলবো, তাকে আমরা রাসায়নিক সংকেত বলবো। তার মানে অণুকে প্রকাশ করার পদ্ধতির নামে সংকেত। তাহলে এই যে এগুলো একই জাতীয় পরমাণু থেকে অণু গঠন করা হয়েছে, এগুলো ভিন্ন ভিন্ন পরমাণু মিলে, হাইড্রোজেনের 2টা, অক্সিজেনের 1টা, 3টা মিলে অণু গঠন করা হয়েছে। এগুলোকে নাম দিয়েছি মৌলের পরমাণু। এগুলোকে ভালো করে চিন্তা করা, যৌগ বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশ থেকে আসছে, এগুলো হলো যৌগের অণু। ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলবো সংকেত। এখন তুমি আমাকে একটু ডিফারেন্স তৈরি করে দিবা। আমি বললাম যে এস আর S8 এর মধ্যে ডিফারেন্স কি, তুমি আমাকে বলবা এস এবং S8 এর ডিফারেন্স কি। তাহলে ওকে, তোমরা বুঝতে পারতেছো এস দ্বারা আমরা সিঙ্গেল পরমাণু বুঝি, সেজন্য এসটা কিন্তু প্রতীক। এই সালফারের প্রতীক কি? এস। যেহেতু S8 দ্বারা অণু গঠন করা হচ্ছে, তাহলে S8 কে বলবো আমরা সালফারের সংকেত। এই ডাউটগুলো ক্লিয়ার করতে যাচ্ছি।
আমাকে বলা হইল এইচ আর H2 ডিফারেন্স বলো। তাহলে এইচ দ্বারা আমরা কিন্তু সিঙ্গেল একটা পরমাণু বা মৌল বুঝতেছি, সেজন্য এইচকে আমরা বলবো প্রতীক। যেহেতু H2 দ্বারা অণু গঠন করা হচ্ছে সেজন্য H2 কে বলবো আমরা সংকেত। তাহলে আমাকে যদি বলা হয় এমসিকিউ এর মধ্যে নিচের কোনটি সালফারের প্রতীক, তাহলে এস, নিচের কোনটি সালফারের সংকেত, সেটা কিন্তু এস। এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু আমাদের সুন্দরভাবে বুঝতে হবে। আচ্ছা, আবার যদি আমাকে বলে নিচের কোনটি, এর পি দ্বারা শুধু ফসফরাসের একটা সিঙ্গেল দানা বোঝাচ্ছে, পরমাণু বোঝাচ্ছে, এই জন্য এটা প্রতীক। আর P4 দ্বারা একাধিক পরমাণু মিলে অণু গঠন করতেছে, এই জন্য এটাকে অণু বলতেছে। আর অণুকে আমরা কি বলবো? সংকেত। তাহলে পি হচ্ছে প্রতীক, P4 হচ্ছে কি? সংকেত। আশা করি ব্যাপারগুলো তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, এদের কি কখনো প্রতীক হয় বলো তো? এদের কি প্রতীক হওয়া সম্ভব না? কারণ এদের প্রতীক হওয়া সম্ভব না, কারণ এদের তো পরমাণু হওয়া সম্ভব না, এদের তো টোটালটি একটা অণু। আর অণু হইলে সবসময় তাকে কি বলবো আমরা? সবসময় তাকে আমরা সংকেত ডাকবো। তো আমি একটা তোমাদেরকে টেস্ট হিসাবে দিলাম, টেস্ট। তোমরা টেস্ট করে আমাকে বলবা যে H2O দ্বারা পানির প্রতীক বুঝায়, ট্রু না ফলস? তোমরা আমাকে বলবা প্রতীক বুঝায়, তোমরা আমাকে বলবো এটা ট্রু না ফলস। তাহলে আমরা H2O দ্বারা অণু বুঝতে পারতেছি, আর অণুর কখনো কি হইতে পারবে না? প্রতীক হইতে পারবে না। অণু সবসময় কি হয়? সংকেত হয়। আশা করি তোমরা এই টেস্টটা এখান থেকে বুঝতে পেরেছো। তাহলে সংকেত জিনিসটা কি? সংকেত হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে প্রকাশ করার পদ্ধতির নামে সংকেত। অণু কখনো একই জাতীয় মৌলের একাধিক পরমাণু মিলে হয়, অথবা ভিন্ন ধর্মের মৌলের একাধিক পরমাণু মিলে অণু গঠন করা হয়। তাহলে অণুকে প্রকাশ করার পদ্ধতির নামে সংকেত, আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত। আর প্রতীক নিয়ে আমরা তো আগে আলোচনা করে আসলাম, শুধু মৌল বা পরমাণুকে প্রকাশ করার পদ্ধতির নামে কি? প্রতীক। পরীক্ষাতে কোশ্চেন দিলাম নিচের কোনটি সালফারের প্রতীক, তখন শুধু এস দাগাবা, কারণ এটা মৌল বা পরমাণু বুঝেছে, সিঙ্গেল দানা। পরীক্ষাতে কোশ্চেন আসলো নিচের কোনটি সালফারের সংকেত, আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত, তখন কিন্তু আমাদের এস8 দাগাই দেবো, কারণ এটা দ্বারা অণু বোঝাচ্ছে। তো আশা করি আমি তোমাদেরকে কি বুঝাইতে চাচ্ছি এইটুক তোমরা বুঝতে পারছো, যে অণু এবং পরমাণুর একটা বেসিক ডিফারেন্স ছিল, এখানে আমরা ক্লিয়ার করতে যাচ্ছি প্রতীক এবং সংকেতের একটা বেসিক ডিফারেন্স। তো আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের সাথে যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বইয়ের পরমাণুর ভিতরকার কণা যে ব্যাপারটা, সেটা নিয়ে কথা বলবো। তো পরমাণুর ভিতরের কণা, সেটাকে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, তোমাদের বইয়ের বাইরে গিয়ে আমরা দু একটা কথা বলবো। সেটা হচ্ছে, সেটাকে আমরা মূল কণিকা বা মৌলিক কণিকা বলি। মানে ব্যাপারটা আমি একটু যদি বলি, মনে করো সাপোজ আমি এখানে একটা পরমাণু নিলাম, ভালো করে বোঝো, এখানে একটা আমার কাছে পরমাণু নেওয়া হলো। এখন এই পরমাণুটাকে আমরা যদি গুঁড়া করি, গুঁড়া করে ফেললাম, ঠিক আছে, গুঁড়া করলাম, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দানা পাবা, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাবা। তো একটা পরমাণুকে ভাঙলে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়, এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে আমরা বলতেছি পরমাণুর মূল কণিকা বা মৌলিক কণিকা। ভালো করে খেয়াল করো, একটা পরমাণুকে ভাঙলে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়, সেই কণিকাগুলোকে বলা হচ্ছে পরমাণু, পরমাণুর মূল কণিকা বা মৌলিক কণিকা, ফান্ডামেন্টাল পার্টিকেল। এই যে একটা মনে করো পরমাণু, একে আমরা কাটলাম, কেটে এই কণিকাগুলো পাইলাম, এটাকে পরমাণুর মূল কণিকা বা মৌলিক কণিকা বললাম। এখন আমি যদি পৃথিবীতে যে 118টা মৌল আছে, প্রত্যেকটারে আমি এক একটা কিন্তু পরমাণুকে ভাঙলে এরকম কণা পাবো। এটা মনে করো ধরলাম সোডিয়ামের, আর একটা যদি পরমাণু কাটি ওখানেও কিছু কণা পাবো, ধরলাম এটা ক্যালসিয়ামের, আর একটা কাটলাম সেখানেও কিছু পাবো এরকম কণা। আমি তাহলে প্রত্যেকটা মৌলের পরমাণুকে, মনে করো জিঙ্কের, প্রত্যেকটা মৌলের পরমাণুকে যদি আমি চাই, সবার কাছ থেকে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র আমি কণা কিন্তু পাবো, ঠিক আছে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র দানাগুলো আমি পাচ্ছি, এগুলোকে বলছি পরমাণুর মূল কণিকা বা মৌলিক কণিকা, ইংলিশে বলে ফান্ডামেন্টাল পার্টিকেল। ক্লিয়ার? ওকে, ফাইন। এই যে আমরা মূল কণিকাগুলো যে পাইলাম, এগুলোকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটাকে স্থায়ী কণিকা বলে, একটা নাম হচ্ছে অস্থায়ী কণিকা, একটা নাম কম্পোজিট কণিকা, যেগুলো তোমরা বড় ক্লাসে গিয়ে একটু ভালোভাবে শিখবা। আমি জাস্ট তোমাদের একটা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এই যে স্থায়ী কণিকা জিনিসটা কি? যেসব কণা বা কণিকা সব মৌলের পরমাণুর মধ্যে আছে, আমি সোডিয়ামকে কাটলেও পাবো, পটাশিয়ামকে গুঁড়া করলেও পাবো, অথবা ক্যালসিয়ামকে ভাঙলেও আমি পাবো। যে কোনো মৌলকে গুঁড়া করলে যাদেরকে পাওয়া যায় তাদেরকে বলে পরমাণুর স্থায়ী কণিকা। কি কণিকা বলি? স্থায়ী কণিকা। তো স্থায়ী কণিকাগুলোর নাম কি কি বলো তো? একটা নাম আমরা জানি, এটার নাম হচ্ছে ইলেকট্রন। এই স্থায়ী কণিকাগুলো কি? ইলেকট্রন। একটা নাম হচ্ছে প্রোটন, এগুলোর নাম আমরা শুনে আসছি,
প্রোটন, আর একটা নাম হচ্ছে নিউট্রন। হ্যাঁ, একটা হচ্ছে ইলেকট্রন, একটা প্রোটন, একটা নিউট্রন। এরা সব মৌলের পরমাণুর মধ্যে এরা থাকে। একটা হচ্ছে ইলেকট্রন, একটা প্রোটন, একটা নিউট্রন। আমি সোডিয়াম গুঁড়া করলেও পাবো, আমি পটাশিয়াম গুঁড়া করলেও পাবো, আমি ক্যালসিয়াম গুঁড়া করলেও পাবো। সব মৌলের পরমাণুর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র দানা আকারে থাকে। এদেরকে বলি পরমাণু স্থায়ী কণিকা। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ক্লিয়ার? আচ্ছা, ওকে, ফাইন। অস্থায়ী কণিকা কি? অস্থায়ী কণিকাগুলো মূল কণিকা, টোটাল মূল কণিকার সংখ্যা প্রায় 200 এর মতো। হ্যাঁ, একটা পরমাণুর মধ্যে মূল কণিকার সংখ্যা কত জানো? 200 এর মতো। তার মধ্যে স্থায়ী কণিকা কিছু। অস্থায়ী কণিকার সংখ্যাটাই 100-র মতো, প্রায় 100 কণিকা আছে পরমাণুর মধ্যে। ঠিক আছে? তো অস্থায়ী কণিকাগুলো কি? যেটা মনে করো আমি সোডিয়ামকে গুঁড়া করলে পাবো অথবা ক্যালসিয়ামের মধ্যে নাই, অথবা অ্যালুমিনিয়ামকে গুঁড়া করলে পাবো অথবা জিঙ্কের মধ্যে নেই। এরকম কোনো কোনো মৌলের গুঁড়া করলে ওদেরকে পাওয়া যায়, আবার কোনো কোনো মৌলের পরমাণু ভাঙলে ওদেরকে পাওয়া যায় না। এদেরকে বলা হচ্ছে অস্থায়ী কণিকা। এদের অনেকগুলো নাম আছে, আমি কয়েকটা নাম তোমাদের লিখে দিই। একটা নাম হচ্ছে পজিট্রন। হ্যাঁ, পজিট্রন, নিউট্রিনো, নিউট্রিনো, ট্রিনো, মেসন, তারপরে পাইওন, নামগুলো জাস্ট মনে রাখবা। মিয়ন, বোসন, এরকম অনেকগুলো কণা আছে। হ্যাঁ, বোসন। তাহলে ব্যাপারটা কি? এই মৌলের এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো কোনো মৌলের পরমাণু গুঁড়া করলে পাই, আবার কোনো মৌলের পরমাণু গুঁড়া করলে এদেরকে পাই না। এই জন্য এদেরকে বলা হচ্ছে পরমাণু কি কণিকা? অস্থায়ী কণিকা। এখন কম্পোজিট কণিকা বলে একটা কণা আছে। কি কণা? কম্পোজিট কণিকা। তো কম্পোজিট কণিকা হচ্ছে দুইটা, এটা মাথায় রাখবা। এদেরকে বলা হয় দুইটা, একটা হচ্ছে আলফা কণা, আলফা কণা, আলফা কণা, আর ডিউটেরন, ডিউটেরন। তো এরা কি? পরমাণু গুঁড়া করলে আরও এক ধরনের কণিকা পাওয়া যায়, স্থায়ী অস্থায়ী ছাড়াও। এই যে কণিকাগুলো পাওয়া যায় এদেরকে বলা হচ্ছে ডিউটেরন বা ডিউটেরন একটা আলফা কণা। তাহলে আমি তোমাকে কোশ্চেন দিলাম যে নিচের কোনটি পরমাণুর স্থায়ী কণিকা, নিচের কোনটি পরমাণুর অস্থায়ী কণিকা, নিচের কোনটি পরমাণুর কম্পোজিট কণিকা। তুমি উত্তরগুলো করতে পারো। এক, আর কম্পোজিট কণিকা কি? এটা হচ্ছে পরমাণু গুঁড়া করলে স্থায়ী তো পাই, কোনো মৌলের মধ্যে অস্থায়ী আছে, কোনো মৌলের মধ্যে অস্থায়ী নাই। আর কম্পোজিট হচ্ছে স্থায়ী অস্থায়ী গুঁড়া মানে ধর্ম মিলে আর এক ধরনের পদার্থের ধর্ম তৈরি করে, মানে পরমাণুর মধ্যে পাওয়া যায়, তাকে বলি কম্পোজিট কণিকা। একটা হচ্ছে ডিউটেরন, একটা হচ্ছে আলফা কণা। হ্যাঁ, এগুলো জাস্ট একটু মাথায় রাখবা। এখন আমরা বিস্তারিত সম্পর্কে জানবো তোমাদের বইয়ের আলোকে। একটা হচ্ছে ইলেকট্রন সম্পর্কে জানবো, প্রোটন সম্পর্কে জানবো, নিউট্রন সম্পর্কে জানবো। এগুলো সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিত দেখবো। হ্যাঁ, চলো দেখি আমরা কি আছে। তো তো ইলেকট্রন হচ্ছে, তোমরা যদি একটু ঠান্ডা মাথায় দেখো, ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করা হয়? একটা চার্ট তোমাদের বই এখানে দেওয়া আছে, জাস্ট চার্টটা একটু সবাই লক্ষ্য করো সুন্দরভাবে, চার্টটা একটু দেখো। সেটা হচ্ছে ইলেকট্রন, যেটাকে আমরা বলতেছি, এর প্রতীক কি? আমি বলতেছি ইলেকট্রন। হ্যাঁ, ইলেকট্রন, এর কথা বলি ইলেকট্রন। ইলেকট্রন এটাকে সাধারণত এর প্রতীক কি? কি দ্বারা প্রকাশ করা হয় ইলেকট্রনকে? কণিকা, মূল কণিকা, মূল কণিকা। চারটা একটু ভালো করে দেখো সবাই। মূল কণিকা প্রতীক কি দ্বারা প্রকাশ করব? প্রকৃত আধান, যেটাকে আমরা বলছি প্রকৃত আধান বা চার্জ, এটাকে ভর বলি আমরা, ভর, প্রকৃত ভর। তারপরেরটা হচ্ছে প্রকৃত ভর, আর হচ্ছে প্রকৃত চার্জ। এই কটা বিষয় আগে দেখো, তারপরে বাকিগুলো আমি দেখাচ্ছি। আচ্ছা, পরমাণুর ভিতরে আমরা জানি যে পরমাণুর ভিতরে প্রোটন থাকে, পরমাণুর ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন, আর বাইরে এই যে অনেকগুলো লেয়ার থাকে, এগুলোকে বলি আমরা কক্ষপথ। কি বলি আমরা? কক্ষপথ। এগুলো নিয়ে আমরা আরো পরে একটু বিস্তারিত আলোচনা করব। এগুলোতে ইলেকট্রন থাকে। এই কক্ষপথগুলোতে কে থাকে? ইলেকট্রন থাকে। তাহলে পরমাণুর ভিতরে বা নিউক্লিয়াস, যেটাকে আমরা বলি নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে, বাইরে কে থাকে? ইলেকট্রন থাকে। ঠিক আছে?
তো আমরা ইলেকট্রনকে কি দ্বারা প্রকাশ করি? ইলেকট্রনকে আমরা প্রকাশ করি হচ্ছে ই দ্বারা বা ই মাইনাস দ্বারা, দুটো দ্বারাই প্রকাশ করা হয়। প্রোটনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আমরা প্রোটনকে পি দ্বারা প্রকাশ করি, আর নিউট্রনকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো, ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করতেছি ই দ্বারা, প্রোটনকে পি দ্বারা, আর নিউট্রনকে এন দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতেছি। প্রকৃত ভর, একটা ইলেকট্রনের ভর আছে, এগুলি দেখবা 9.11 গুণন 10⁻⁻28 গ্রাম। এটাকে চাইলে আমরা কেজিও বানাইতে পারি। 9.11 × 10⁻31 কেজি, 1000 দ্বারা ভাগ করলে এটা কেজি হয়ে গেল। কেজিতে মান এটা, গ্রামে মান এটা। প্রোটনের মান কত? 1.673 × 10⁻24 গ্রাম। অনেক ক্ষুদ্র মান, হ্যাঁ, অনেক ক্ষুদ্র মান কিন্তু। আর নিউটনের মান হচ্ছে 1.675 × 10⁻, অল্প একটু বেশি কিন্তু মানটা, হ্যাঁ। তো দেখো, আমরা কিন্তু এটার প্রকৃত মানগুলো জানতেছি, একটা ইলেকট্রনের ভর, একটা প্রোটনের ভর, একটা নিউট্রনের ভর। চার্জ কত আমরা জানবো যে নিউট্রনের চার্জ 0, নিউট্রনের কোনো চার্জ নাই। তাহলে প্রোটনের চার্জ আছে, ইলেকট্রনের চার্জটা নেগেটিভ। 1.60 গুণন 10⁻⁻19 কুলম, চার্জের একক হচ্ছে কুলম। আর প্রোটনের চার্জটা হচ্ছে পজিটিভ, প্রোটনের চার্জটা কি? পজিটিভ। তো পজিটিভ ওই সেম মান কিন্তু পজিটিভ মান 1.60 গুণন 10⁻⁻19 কুলম। ভালো করে খেয়াল করো। তাহলে আমরা কি দেখতে পেলাম যে আধান নিরপেক্ষকে বলো তো আমাদের চার্জ নিরপেক্ষকে, চার্জ নিরপেক্ষ হচ্ছে আমাদের কিন্তু নিউট্রন, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, আর প্রোটন কি চার্জ বিশিষ্ট? পজিটিভ চার্জ বিশিষ্ট। এখন তোমরা যদি নর্মালি চিন্তা করো, তোমাদের বইয়ে আরেকটা কথা আছে, আপেক্ষিক আধান আর প্রকৃত আপেক্ষিক ভর। আমরা আপেক্ষিক আধানের কথা বলি, আপেক্ষিক আধান সাথে লেখা যাবে না আরেকটু? আপেক্ষিক আধান। তো আপেক্ষিক আধান মানে কি? তুমি দেখো যে আমরা যদি নর্মালি চিন্তা করি, নিউট্রনটা তো 0 না, এই নিউট্রনটা কি? চার্জ 0। এইটা যদি +1 ধরি তাহলে এটা কিন্তু -1, সেম দেখো, একটা +1, একটার মান কি? -1, সেই সাপেক্ষে, ঠিক আছে না? এটাকে +1 ধরলাম, এটাকে -1 ধরলাম, আর এটা তো 0। তাহলে এখন আপেক্ষিক ভরও একটা আছে, আপেক্ষিক ভর। এই কথাটা একটু বোঝার চেষ্টা করো, আপেক্ষিক ভর কি। তো তুমি যদি দেখো নর্মালি প্রোটনের তুলনায়, হ্যাঁ, প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভরটা এটা -28, মানে অনেক ক্ষুদ্র, হ্যাঁ। -24 হচ্ছে -28, কিন্তু আরও ছোট, বড় না কিন্তু, কি এটা? অনেক ছোট। তো সেহেতু ইলেকট্রনের আপেক্ষিক ভরকে 0 ধরা হয়েছে, সেই সাপেক্ষে প্রোটন হচ্ছে +1, এটাও কিন্তু নিউট্রনেরও ভর কি আমরা কি বলতে পারি? +1 ধরতে পারি আর কি। মানে এটা এতই ক্ষুদ্র যে এর সাপেক্ষে এই মানগুলো কত করে? 1 করে, এইটুকুই ব্যাপার আছে। এটা হচ্ছে আপেক্ষিকভাবে আমরা চিন্তা করতেছি, ঠিক আছে। অতি ক্ষুদ্র ইলেকট্রনটাকে 0 ধরলে তার সাপেক্ষে কিন্তু এদিকে চলে আসছে। তো এটা হচ্ছে পরমাণুর মূল কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের চার্ট। এটা তোমাদের বইয়েও সুন্দর করে দেওয়া আছে, তোমরা এইখান থেকে এটা সুন্দর করে উঠাই নিবা এবং তোমরা এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানবা। তো এখন তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো, সেইটা হচ্ছে যে পারমাণবিক সংখ্যা কি জিনিস, এই ব্যাপারটা দেখবো আমরা। পারমাণবিক সংখ্যা, স্যার একটা ডাস্টার দেন তো। পারমাণবিক সংখ্যা, হ্যাঁ, ওকে। তো দেখো, সুন্দর করে দেখো। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এটা পারমাণবিক সংখ্যা। এর আর একটা নাম আছে, আমি বলবো কি নাম? এর নাম হচ্ছে পারমাণবিক সংখ্যা, বা কি বলবো? প্রোটন সংখ্যা। কথাটা একটু মাথায় রাখো, পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা। একই সংখ্যা, প্রোটন সংখ্যা, এই কথাটা মাথায় রাখবা। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যত, তার প্রোটন সংখ্যাটাও তত।
তাহলে আমরা যদি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা কোনো কারণে জেনে যাই, আমরা কিন্তু মৌলের নামও জেনে যাব, কারণ প্রত্যেকটা মৌলের জন্য প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কিন্তু আলাদা আলাদা। যেমন হাইড্রোজেনের 1, হিলিয়ামের প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা 2, লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, বোরনের 5, কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, নিয়নের 10, এরকম সোডিয়ামের 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13, এরকম এই 4টা কিন্তু আমাদের ঠোঁটস্থ থাকতে হবে। কোনো মৌলের পারমাণবিক সংখ্যাটাই হচ্ছে তার প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা চেঞ্জ মানে মৌলের নামে কিন্তু চেঞ্জ। যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু 1, তাহলে হিলিয়ামের কত 2, লিথিয়ামের কত 3, বোরনের কত 4, বেরিলিয়ামের কত 5, কার্বনের কত 6, নাইট্রোজেনের কত 7, অক্সিজেনের কত 8, নিয়নের কত 10, ফ্লোরিনের কত 9, ফ্লোরিনের হচ্ছে 9, নিয়নের হচ্ছে 10, সোডিয়ামের কত 11, ম্যাগনেসিয়ামের কত 12, অ্যালুমিনিয়ামের কত 13, সিলিকনের হচ্ছে 14, ফসফরাসের কত 15, তারপর সালফারের কত 16, ক্লোরিনের কত 17, পটাশিয়ামের কত 19, এগুলো মুখস্থ করবা 19, ক্যালসিয়ামের কত 20, আরও আছে। আমি চাইলে একদম তোমাদের 118টা লিখে দিতে পারবো, তো তোমরা জাস্ট এগুলো মাথায় রাখবা যে এর কোনো মৌলের পারমাণবিক সংখ্যা 1 মানে বুঝতে হবে তার প্রোটন সংখ্যা 1, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 মানে তার প্রোটন সংখ্যা 2, লিথিয়ামের 3 মানে তার প্রোটন সংখ্যা 3, বোরনের পারমাণবিক সংখ্যা কত 4, তার মানে প্রোটন সংখ্যা 4। পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, এই কথাটাকে মাথায় রাখবা। ফার্স্ট, কোনো মৌলের পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। এই প্রোটন সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? আমরা জেড দ্বারা প্রকাশ করতে পারি। আজকে মাথায় রাখবা যে পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে? জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা কথা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ইকুয়াল জেড। ঠিক আছে, ওকে। তো এখন আমরা পারমাণবিক ভর সংখ্যা বলে কিছু একটা আছে, সেটা নিয়ে কথা বলবো। এটুকু তো জাস্ট তোমরা একটু বুঝে নিও। তাহলে প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা আলাদা আলাদা, তো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা দিয়ে আমরা কিন্তু মৌলের পরিচয়টা পেয়ে যাবো। এটা কথা প্রথমে মাথায় রাখবা। এখন দেখবো পারমাণবিক ভর সংখ্যা, এই কথাটা একটু মাথায় রাখবা। পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, এই জিনিসটা কি সেটা দেখবো, সুন্দর করে বোঝার চেষ্টা করো। পারমাণবিক ভর সংখ্যা বা ভর সংখ্যা, শুধু ভর সংখ্যা বলা যায়, মাস নাম্বার, ভর সংখ্যা। তো একটা কথা মাথায় রাখবা, একটা পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মোট যোগফলকে পারমাণবিক ভর সংখ্যা বলে। এখানে প্রোটন আর নিউট্রনের মোট যোগফলকে কি বলি আমরা? পারমাণবিক ভর সংখ্যা। তাহলে পারমাণবিক ভর সংখ্যা বা ভর সংখ্যা যেটাকে বলো, পারমাণবিক ভর সংখ্যা সমান সমান বুঝতে হবে যে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এই কথাটা মাথায় রাখবা, তাহলেই হয়ে যাবে। নিউট্রন, স্যার হচ্ছে তো সব না? তাহলে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে আমরা কি বলবো? পারমাণবিক ভর সংখ্যা। তো পারমাণবিক ভরকে আমরা এ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। তাহলে এ সমান সমান কি লেখা যায়? প্রোটন প্লাস নিউট্রন, তাই লেখা যায় না স্যার? দেখেন তো, পারমাণবিক ভর সংখ্যা এ সমান সমান কি? প্রোটন প্লাস নিউট্রন। এই কথাগুলো সুন্দর করে তোমরা লিখে রাখবা যে কোনো পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে পারমাণবিক ভর সংখ্যা বলা হয়। এটা হচ্ছে কথা। তাহলে আমি যদি একটা মৌলকে রিপ্রেজেন্ট নর্মালি যদি করি, সাপোজ আমি এখানে লিখলাম সোডিয়াম, ভালো করে আগে বুঝবা, সোডিয়াম। তো এই জায়গাটাতে মনে করো সোডিয়ামের পারমাণবিক ভর 23, তাহলে এই জায়গাটাতে আমরা লিখি পারমাণবিক ভর, আর এই জায়গাটাতে আমরা লিখি পারমাণবিক সংখ্যা। কথা বুঝছো? আর এই জায়গাতে আমরা লিখি চার্জ। তো আমি যদি বলি একটু এটা এভাবে না লিখে মুছে দেই, তাহলে তুমি ভালো করে বোঝো। এই একটা মৌলের মনে করো সোডিয়াম লিখলাম, এভাবে লিখে রাখো। এই জায়গাতে হচ্ছে পারমাণবিক ভর লিখবো, ভর সংখ্যা বা ভর। এইখানে লিখবো এটা এ, যেটাকে আমরা এ বলতেছি। কি বলতেছি আমরা? এ। এই জায়গায় লিখবো আমরা পারমাণবিক সংখ্যা, যেটাকে আমরা জেড বা পি বলতে পারি, প্রোটন সংখ্যাটা বলতে পারি আমরা।
এই জায়গাতে আমরা লিখবো চার্জ প্লাস বা মাইনাস কন্ডিশন আমরা এখানে লিখতে পারবো। ঠিক আছে, তো একটা মৌলকে যখন আমরা প্রকাশ করব এই জায়গায় লিখবো পারমাণবিক ভর, এই জায়গায় লিখবো আমরা পারমাণবিক সংখ্যা, এই জায়গায় লিখবো আমরা চার্জ। ঠিক আছে, তো চলো আমরা আরো কিছু বিষয় একটু দেখি, তারপর আমরা বিষয়গুলো নিয়ে এগুলো নিয়ে আরো কথাবার্তা বলবো। তো চলো আমরা আগে দেখি। তো এখন এটা জাস্ট তোমরা উঠায় রাখো, আমি এ নিয়ে আরো একটু পরে কথা বলতেছি। তো পারমাণবিক ভর ব্যাপারটা বুঝলাম। পারমাণবিক ভরকে নিউক্লিয়ন সংখ্যা বলা হয় আর কি। হ্যাঁ, তো এখন তোমরা বিষয়টা একটু ঠান্ডা মাথায় চিন্তা করার চেষ্টা করো। যদি আমাকে বলা হয় দেখো পরমাণু, প্রশ্নটা আগে লিখে রাখো, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কেন, বা আমাকে বললো বা পরমাণু চার্জ শূন্য কেন, চার্জ শূন্য কেন, এরা আমাকে একটা প্রশ্ন বলে দিল, বা তোমাকে আমি বললাম যে এই উত্তর তুমি কিভাবে দিবা। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কেন বা চার্জ শূন্য কেন, এই উত্তরটা কি? তো এই উত্তরটা হচ্ছে, প্রথমত মাথায় রাখবা, উত্তরটা তো আমি তোমাদেরকে নোট দিয়ে দিব, সেখানে লিখে দিব, জাস্ট তোমরা একটু বুঝো। কোনো পরমাণুর কেন্দ্রে কি থাকে বলো তো? পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন। আমরা জানি প্রোটন ধনাত্মক চার্জ, প্রোটন কি চার্জ? ধনাত্মক চার্জ। আর নিউট্রন কোন চার্জ? নিউট্রনের কোনো চার্জ নাই, প্লাসও নাই মাইনাসও নাই, নিউট্রনের কোনো প্লাসও নাই, নিউট্রনের কোনো মাইনাসও নাই। তার মানে পুরো নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন। আর বাইরে সমান সংখ্যক ইলেকট্রন থাকে। ইলেকট্রন নেগেটিভ চার্জ, ইলেকট্রন কি চার্জ? নেগেটিভ চার্জ। তাহলে একটা কথা মাথায় রাখবা, একটা পরমাণুর প্রোটন সংখ্যা যত, তার কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন ততটা থাকে, বাইরে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন ততটাই থাকে। ইলেকট্রন প্রোটন সমান হওয়ার কারণে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ বা চার্জ শূন্য। কেমন? আমি যদি বলি সোডিয়াম, তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা আমি জানি 11। এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে বুঝতে হবে ওর নিউক্লিয়াসের ভিতরে 11টা প্রোটন বা পজিটিভ চার্জ আছে, বাইরে 11টায় নেগেটিভ চার্জ বা ইলেকট্রন আছে। তো এই যে পজিটিভ নেগেটিভ বা ইলেকট্রন প্রোটন, আর নিউট্রনের তো কোনো চার্জ নাই, তো ইলেকট্রন প্রোটন সমান হওয়ার কারণে সোডিয়ামটা প্লাসও দেখাইতে পারবে না, সোডিয়ামটা মাইনাসও দেখাইতে পারবে না, সোডিয়াম নিউট্রাল থাকবে। এটাকে বলা হচ্ছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কেন বা চার্জ শূন্য কেন। পক্ষান্তরে আমাকে যদি বলা হয় ক্লোরিনের কথা, ক্লোরিন, তাহলে আমি বুঝবো যে ক্লোরিনের ভিতরে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। তাহলে আমি যখন পারমাণবিক সংখ্যাটা মুখস্থ জানবো তখন বলতে পারবো যে এর ভিতরে কি আছে? 17টা প্লাস চার্জ, 17টা প্লাস চার্জ আছে, বাইরে 17টায় নেগেটিভ চার্জ আছে। এখানে ইলেকট্রন প্রোটন সমান, তাহলে প্রোটন আছে 17টা, ইলেকট্রনও আছে কয়টা? 17টা। এখানে প্রোটনও আছে 11টা, ইলেকট্রনও আছে 11টা। এদের ইলেকট্রন প্রোটন সমান হওয়ার কারণে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ বা চার্জ শূন্য, এই কথাটা হচ্ছে এটা। তা কিভাবে লিখবা? কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন, ধনাত্মক চার্জযুক্ত প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান করার কারণে ইলেকট্রন প্রোটন সমান বা পজিটিভ নেগেটিভের মান সমান হওয়ার কারণে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ বা চার্জ শূন্য, এই কথাটা লিখে রাখবো সুন্দর করে। হ্যাঁ, জাস্ট আমি লিখে দিলাম না, এগুলো তোমরা লিখে নিবা। তাহলে ব্যাপারটা বুঝছো, কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যত, তার ভিতরে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন ততটা থাকে, বাইরে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন ততটাই থাকে। ইলেকট্রন প্রোটন সমান হওয়ার কারণে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ বা চার্জ শূন্য। কাজ শেষ। ওকে, ফাইন। এইবার কি হবে? এবার একটু ব্যাপারটা দেখো। এবার আমরা দেখব কাকে আমরা ক্যাটায়ন বলবো, কাকে আমরা অ্যানায়ন বলবো। এই ব্যাপারটা একটু আমার লাগবে। কাকে আমরা ক্যাটায়ন বলবো, ক্যাটায়ন বলবো, আর কাকে আমরা অ্যানায়ন বলবো। ক্যাটায়ন ও অ্যানায়নের কথাটা একটু মাথায় রাখবা। অ্যানায়ন, তো এই কথাটা একটু মাথায় রাখবা। তো আমরা তো কিছুক্ষণ আগে জানলাম
যে সোডিয়াম বা যে কোনো ধাতুর সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো তো? 11। তার মধ্যে আমরা জানলাম এর গায়ে 11টা প্লাস, বাইরে 11টাই ধরলাম মাইনাস, জাস্ট ধরে নাও যে 11টাই আছে এখানে। প্রোটনে 11 ধরে নাও, জাস্ট ইলেকট্রনে 11টা, জাস্ট ধরে নাও 11টা আছে। এখন তুমি বলো তো পরমাণুর ভিতরে প্রোটন থাকে না, নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন, বাইরে কি থাকে? ইলেকট্রন। এই জন্য ইলেকট্রন অন্য মৌলের কাছে যাইতে পারে, আবার ইলেকট্রন অন্য মৌলের কাছে আসতে পারে। প্রোটন যেহেতু কেন্দ্রে থাকে চলাচল করতে পারে না। এখন আমি তোমাকে বললাম আমরা পৃথিবীর উপরে সারফেসে আছি এবং পৃথিবীর কেন্দ্রে কেউ আছে, সে কে চাইলে অন্য গ্রহে আগে যাইতে পারবে না? আমরা যারা উপরে আছি তারা চাইলে অন্য গ্রহে যাইতে পারবো। তাহলে আমরা যারা উপরে আছি তারা চাইলে অন্য গ্রহে যাইতে পারি, অন্য গ্রহ থেকে আসতে পারি। তো এই কারণে বলা হচ্ছে ইলেকট্রন যাইতে পারে, ইলেকট্রন আসতে পারে। আজকের পর একটা ব্যাপার খুব ক্লিয়ারলি চিন্তা করবা যে ইলেকট্রন দান বা ইলেকট্রন গ্রহণ, এই কথাটা যুক্ত। দান বা গ্রহণ কথাটা কার সাথে কানেক্টেড? সেটা কিন্তু ইলেকট্রনের সাথে কানেক্টেড। দান বা গ্রহণ কথাটা কার সাথে কানেক্টেড? ইলেকট্রনের সাথে। প্রোটন দান বা গ্রহণ করা যায় না। প্রোটন থাকে পরমাণুর কোথায়? নিউক্লিয়াসের মধ্যে। তার মানে আমরা সব সময় বলবো ইলেকট্রন দান করো, ইলেকট্রন গ্রহণ করো। কেন? কারণ এটা বাইরে অবস্থান করে। ক্লিয়ার? ওকে, ফাইন। তো সোডিয়ামের মধ্যে 11টা প্লাস 11টা মাইনাস আছে। এখন সোডিয়াম কি করতে পারবে বলো তো? একটা ইলেকট্রন তার গা থেকে চলে যেতে পারবে। একটা ইলেকট্রন সে রিলিজ করে দিল। তো রিলিজ করে দিলে কি ঘটবে তুমি আমাকে একটু বলো তো? রিলিজ করে দিলে কি ঘটবে? 11টা ইলেকট্রনের জায়গায় 10টা ইলেকট্রন হয়ে গেল, 10টা। তাহলে এখন মনে করো একটা কমে গেল, একটা ইলেকট্রন কমে গেছে। তো এখন তুমি আমাকে বলো তো ওর মধ্যে কার পাওয়ারটা একটু বেড়ে গেল? এই কার পাওয়ারটা বেড়ে গেল? প্রোটনের পাওয়ারটা একটু হলেও ক্ষমতাটা বেড়ে গেল না? আগে তো সমান সমান দমায় রাখছিল। সেই জন্য কোনো মৌল যখন ইলেকট্রন দান করে তখন তাকে আমরা বলি পজিটিভ, কারণ ওর মধ্যে পজিটিভ চার্জটা একটু হলেও বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় না, জাস্ট আধিক্য বৃদ্ধি পায়, একটু ক্ষমতা বৃদ্ধি পায়। এই জন্য কোনো মৌল যখন ইলেকট্রন দান করে তাকে আমরা বলি পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জকে বলি আমরা ক্যাটায়ন। পজিটিভ চার্জকে কি বলি আমরা? ক্যাটায়ন। তাহলে লিখতে পারো যে পজিটিভ চার্জযুক্ত আয়নকে বলি ক্যাটায়ন। ক্যাটায়ন মানে কিন্তু এখানে প্রোটনের আধিক্য বেশি, বাট ইলেকট্রনের ঘাটতি। এই কিসের ঘাটতি বলো? ইলেকট্রন কিন্তু কমে গেছে, ইলেকট্রন কিন্তু কমে গেছে। কথাটা ভালো করে মাথা রাখবা। প্লাস মানে কি? প্লাস মানে ইলেকট্রনের গা থেকে চলে গেছে, যতটা চলে যাবে ততটা প্লাস লিখবো। আমরা যদি ম্যাগনেসিয়ামের কথা বলি তাহলে ম্যাগনেসিয়ামের কি হবে? ম্যাগনেসিয়াম, তাহলে বুঝবো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। তার মানে ওর গায়ের মধ্যে 12টা এরকম প্লাস আছে, প্রোটন আছে 12টা, আর ইলেকট্রন নেগেটিভ চার্জ আছে এরকম 12টা। ধরে নিলাম ইলেকট্রন আছে 12টা। তো ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ছাড়তে পারে। তো ও যদি কখনো 2টা ইলেকট্রন ছাড়ে তাহলে কি ঘটবে বলো তো? ও 2টা ইলেকট্রন ছাড়লে 2টা ইলেকট্রন নাই, 10টা হয়ে যাবে ইলেকট্রন। ইলেকট্রন হয়ে যাবে কয়টা? 10টা। তাহলে মানে ওর মধ্যে কয়টা পজিটিভের পাওয়ার বেড়ে যাবে বলো তো? 2টা। এই জন্য এখানে +2 দিব। প্লাস প্লাস লেখা যায় অথবা 2 প্লাস লেখা যায়, মানে +2 লেখা যায় অথবা 2 প্লাস লেখা যায়, একই কথা মিন করে। মানে এখানে 2টা ইলেকট্রন এখান থেকে চলে গেছে, ওর ভিতরে 2টা পজিটিভের আধিক্য দেখা যাচ্ছে, এই যে +2। তাহলে এরকম পজিটিভ চার্জযুক্ত আয়নকে আমরা বলবো ক্যাটায়ন। তুমি আমাকে বলো তো এখানে কয়টা ইলেকট্রনের ঘাটতি? 2টা ইলেকট্রন এখান থেকে চলে গেছে। পক্ষান্তরে আমাদের অ্যালুমিনিয়াম আসে, অ্যালুমিনিয়াম +3 এরকম লিখবো। তো +3 মানে তুমি কি বুঝবা? এখান থেকে 3টা ইলেকট্রন কি হয়ে গেছে? চলে গেছে। ওকে, বেসিক ক্লিয়ার হচ্ছে তো নাকি? আমরা বেসিক ক্লিয়ার করতেছি। আমরা আর একটু দেখি। আমরা এবার অ্যানায়নের কথাটা দেখবো। তাহলে ক্যাটায়ন কি লিখবা? ধনাত্মক চার্জযুক্ত আয়নকে কি বলে? ক্যাটায়ন বলে। এখন আমরা দেখবো অ্যানায়ন। তো সেম জিনিস। তো এইটা সবসময় ধাতুর ক্ষেত্রে হয়। ক্যাটায়নটা হয় কার ক্ষেত্রে? ধাতুর ক্ষেত্রে। কারা ধাতু কারা অধাতু আমরা আমাদের ক্লাসগুলোতে আগে বলেছি। তো সেই অনুযায়ী ধাতুর ইলেকট্রন দান করে, অধাতুর ইলেকট্রন কি করে? গ্রহণ করে। তাহলে আমাদেরকে আগে জানতে হবে কারা ধাতু কারা অধাতু। আমাদের একটা লেকচার শিট আছে, তোমরা অবশ্যই লেকচার শিটটা আমাদের কাছ থেকে কালেক্ট করে নেওয়ার ব্যবস্থা করবা। এখন ক্লোরিন। তো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। তার মানে বুঝতে হবে ওর গায়ের মধ্যে 17টা প্লাস, 17টা কি আছে? মাইনাস। তো এখন এই ক্লোরিন কি করবে? একটা ইলেকট্রন নিয়ে নিবে। তো কোনো কারণে যদি একটা ইলেকট্রন সে নিয়ে নেয় তাহলে কি ঘটবে বলো তো? তাহলে একটা ইলেকট্রন বেড়ে গেল না, এই ইলেকট্রন হয়ে গেল 18টা। একটা ইলেকট্রন বাড়তি হয়েছে, এর গায়ের মধ্যে বাড়তি হয়েছে। তো ইলেকট্রন যদি বেড়ে যায়, কোন চার্জ বেড়ে গেল বলো? নেগেটিভ চার্জ বেড়ে গেল না? এই জন্য এখানে আমরা মাইনাস দেব। তো এজন্য
কোনো মৌল যখন ইলেকট্রন গ্রহণ করে সেটা নেগেটিভ হয়, চার্জের পরিমাণ বেড়ে যায়। তো এই নেগেটিভ চার্জযুক্ত আয়নকে বলি আমরা অ্যানায়ন। কি বলি আমরা? অ্যানায়ন। নেগেটিভ চার্জযুক্ত আয়নকে বলি আমরা অ্যানায়ন। এই বিষয়গুলো একটু বুঝতে হবে, হ্যাঁ, কারণ এগুলো না বুঝলে পরবর্তী চ্যাপ্টারে আমাদের বোঝাটা অনেক কষ্ট হবে। হ্যাঁ, তো আর একটা অধাতু, আমরা অক্সিজেন ধরলাম, অক্সিজেন একটা অধাতু। তো এর পারমাণবিক সংখ্যা 8, তার মানে বুঝতে হবে এর গায়ের মধ্যে 8টা প্লাস 8টা মাইনাস আছে, 8টা মাইনাস আছে, 8টা প্লাস 8টা মাইনাস, ইলেকট্রন আছে 8। এখন অক্সিজেন কোনো কারণে 2টা ইলেকট্রন যদি গ্রহণ করে, প্লাস করে নেয় তার দেহের সাথে, তাহলে কয়টা ইলেকট্রন বেড়ে গেল ওর মধ্যে? ইলেকট্রন হয়ে গেল 10টা। কয়টা ইলেকট্রন বেড়ে গেল? ইলেকট্রন বেড়ে গেল 2টা। তাহলে এই জন্য অক্সিজেনের আগে আমরা -2 দিব। -2 দিব কেন? কারণ ওর মধ্যে ইলেকট্রনের বাড়তি আছে, ইলেকট্রন কিন্তু বাড়তি আছে। এই যে নেগেটিভ চার্জ আয়নকে আমরা বলি অ্যানায়ন। 2টা ইলেকট্রন যোগ করে ওর গায়ের মধ্যে চলে আসছে, অ্যানায়ন। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, কাকে আমরা ক্যাটায়ন বলবো, কাকে আমরা অ্যানায়ন বলবো, এই ব্যাপারটা ক্লিয়ার। তো চলো এখন আমি একটা জিনিস রেখে আসছিলাম, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। হ্যাঁ, চলো ওই বিষয়টা একটু কথা বলি। আমাকে যে কোনো একটা মৌল দিয়ে দেওয়া হইলো এরকম, মনে করো আমাকে বলা হলো সোডিয়াম, দিয়ে বলা হলো এখানে পারমাণবিক ভর 23, পারমাণবিক সংখ্যা 11, এখন এর চার্জ হচ্ছে প্লাস, এতে ইলেকট্রন, ভালো করে বোঝো, প্রোটন, প্রোটন ও নিউট্রন বাহির করো, বাহির করো। এই আমার কোশ্চেন দিয়ে দিল। আগে বোঝো বিষয়টা, আমি একবারে বুঝাচ্ছি, কারণ আমি কিন্তু জানি যে এইটা কিন্তু এর মান। হ্যাঁ, এইটা কার মান? এর মান। এ কত? 23। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কিন্তু 11, কারণ আমরা জানি যে এই জায়গাতে থাকে ভর সংখ্যা, এই যে জায়গায় থাকে প্রোটন বা পারমাণবিক সংখ্যা, জেড বা যেটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমি তো পেয়ে গেলাম, এখন তুমি আমাকে বলো তো নরমালি ইলেকট্রন প্রোটন কি থাকে? সমান। পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন সমান থাকে। এই যে ইলেকট্রনও 11টা, প্রোটনও 11টা, পজিটিভ নেগেটিভ সমান। কিন্তু এই যে প্লাস চার্জ, প্লাস মানে কি বলো? প্লাস মানে কিন্তু এখান থেকে ইলেকট্রন একটা চলে গেছে। তো ইলেকট্রন যে একটা চলে যায়, তাহলে আমরা ইলেকট্রন সংখ্যা কত লিখবো? 10 লিখবো না? হ্যাঁ, আমরা ইলেকট্রন সংখ্যা কত লিখবো? আমরা কিন্তু 10 লিখবো। বুঝছো এবার বিষয়টা? এখন ইলেকট্রন পাইলাম, প্রোটন পাইলাম, ইলেকট্রন প্রোটন। নিউট্রন কি? আমরা এ সমান সমান জেনেছিলাম প্রোটন প্লাস নিউট্রন। এখন আমরা নিউট্রন সমান এ মাইনাস পি। এখন তুমি বলো তো ভাইয়া, এই 23 থেকে 11 যদি আমি বাদ দেই, এই দুটো বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পেয়ে যাব। দেখো 23 বিয়োগ 11, তাহলে আমি 12, নিউট্রন সংখ্যা 12। এই দুটো বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পেয়ে যাবা। 23 মাইনাস 11, এই যে কেন? এ মাইনাস পি, এই যে এই সূত্রটা ওইখান থেকে আসছে। 23 মাইনাস 11 সমান সমান আসবে 12। ভালো করে বোঝো, বেসিক সহ বোঝো। ওকে, আচ্ছা, আর একটা উদাহরণ দেখা, আর চালাচিলি করবো না, ঠিক আছে? তো আমি এটা উঠাই নাও সুন্দর করে, আমি এখানে মৌলটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, মৌলটা চেঞ্জ করে দিলাম। দেখো আমি বেসিক নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? আমরা তো পরবর্তীতে সিকিউ সলভ, এমসিকিউ সলভ, আরও অনেক ধরনের আলোচনা আমরা করবই। তো সেই জন্য জাস্ট আমরা বেসিকটা নিয়ে একটু কথা বলতেছি। হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে আমি লিখলাম ম্যাগনেসিয়াম প্লাস 2, এটা হলো 24 পারমাণবিক ভর, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। এতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বাহির করো, বাস। তাহলে আমরা প্রথমে এর ভর সংখ্যা জানতেছি না, ভর সংখ্যা কত? 24, এটা ভর। প্রোটন সংখ্যা কত? 12। ইলেকট্রন প্রোটন সমান, এটাও কিন্তু 12। নর্মালি প্রথমে লিখবা ইলেকট্রন প্রোটন সমান, কিন্তু +2 মানে কি বলো তো? কিছুক্ষণ আগে আলোচনা করে আসলাম, +2 মানে ইলেকট্রন দুইটা এখান থেকে গায়েব হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে। তাহলে এই যে দুটো ইলেকট্রন কমাই দাও, ইলেকট্রন কিন্তু এখন 10টা। এগুলো তোমাদের এমসিকিউ আকারে কিন্তু পরীক্ষাতে আসবে, ঠিক আছে? এগুলো এমসিকিউ আসবে, অলরেডি বোর্ডে দেখবে, এগুলো অলরেডি এমসিকিউ আকারে আসছে কিন্তু পরীক্ষাতে। হ্যাঁ, এখন নিউট্রন সংখ্যা কত? আমরা এই দুটো বিয়োগ করব, এ মাইনাস পি, অর্থাৎ 24 মাইনাস 12, তাহলে এটা আসবে কিন্তু 12, নিউট্রন সংখ্যা হবে 12। তাহলে এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বাহির হয়ে গেল। ওকে, সুন্দর করে উঠাই ফেলো। আর একটা উদাহরণ দেখাবো, তাহলে তোমাদের কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো
মুছে দিলাম। হ্যাঁ, জাস্ট আরেকটা উদাহরণ দেখো। দেখো এবার অ্যালুমিনিয়াম +3, এটা তোমাদের পরীক্ষাতে অনেকবার আসছে। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, এটা কিন্তু 27। আমি একটা চার্ট দিয়ে দিব, ওই চার্ট থেকে তোমরা এগুলো মুখস্থ করবা, কোনটার পারমাণবিক সংখ্যা কত, কোনটার পারমাণবিক ভর কত, তোমরা মুখস্থ করবা। আর তোমাদের যাদের চার্টটা দরকার তারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে লিখবে, তাহলে ওখান থেকে আমরা তোমাদেরকে এই বিষয়গুলো সরবরাহ করবো, ঠিক আছে? তো এখন তুমি বলো এর পারমাণবিক ভর কত বলো তো? 27, 27। প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 13। এখন ইলেকট্রন প্রোটন প্রথমে সমান থাকে 13টা, কিন্তু এই যে প্লাস মানে কি, 3টে ইলেকট্রন এখান থেকে চলে গেছে না, চলে গেছে, তার মানে হচ্ছে এই যে 3, 10টা হবে, ঠিক আছে? নিউট্রন সংখ্যা বের করবো, তাহলে এই দুটো বিয়োগ করলে নিউট্রন সংখ্যা বের হয়ে যাবে A - P, 27 - 13, এটা আসবে কত? 14। এখন তোমাদেরকে একটা HW দিয়ে দেয়। হ্যাঁ, HW হচ্ছে ক্লোরিন মাইনাস, এটা হচ্ছে 35 ধরলাম, 35.5 হয়, জাস্ট 35, এটা 17 না, 17। এতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তোমরা হিসাব করে আমাকে জানাবা, কমেন্ট বক্সে লিখে দিবা, এটা তোমাদের জন্য HW, ঠিক আছে? তো আশা করি তোমরা এই টপিকসটা এখান থেকে সুন্দরভাবে বুঝতে পেরেছো।